আজকে আমরা তোমাদের সামনে যে WBPSC মিসলেনিয়াস এক্সাম রয়েছে সেই এক্সামের আজকে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসলাম। আজকে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 1 আমরা সলভ করব। সুন্দর সুন্দর এখানে প্রবলেম রয়েছে, 25টা ম্যাথসের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা মেইনলি মিসলেনিয়াস এক্সাম দিতে চাইছো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং তাছাড়া অন্যান্য যারা এক্সাম দিতে চাও যেমন WBPSC বা তোমাদের আরও যে এক্সামগুলো রয়েছে ক্লার্কশিপে বলো বা তোমরা পুলিশ SI বলো বা কনস্টেবল বলো, সমস্ত এক্সামের জন্যই ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস সেট, ঠিক আছে। কারণ সমস্ত এক্সামে তোমাদের ম্যাথসের সিলেবাস সেম, সেখানে সেম কনসেপ্ট থাকবে, সেম টাইপের কোশ্চেন প্যাটার্ন থাকবে, ঠিক আছে। তো মিসলেনিয়াসের জন্য একটু কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা বলতে একটু ডিফিকাল্টি লেভেল বা একটু তোমার ট্রিকি কোশ্চেন থাকে, সেই হিসেবে আমি ট্রিকি টাইপের কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তো তোমরা সকলেই সলভ করো, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং তার পাশাপাশি তোমরা ইম্পর্ট্যান্ট কনসেপ্টগুলোও তোমরা জানবে, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে। আজকে আমাদের প্র্যাকটিস সেট 1, এরপরে আরও রেগুলার প্র্যাকটিস সেট আমি নিয়ে আসবো মিসলেনিয়াসের উপর। তার পাশাপাশি আমাদের পুলিশ SI বা কনস্টেবলের যে প্র্যাকটিস সেট সেটাও চলছে, তো তোমরা সেগুলোও প্র্যাকটিস করো, ঠিক আছে। সামনে ক্লার্কশিপ রয়েছে, তার জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তো তার জন্য অবশ্যই তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তাহলে সেই ভিডিওগুলো তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। চলো শুরু করি। তো দেখো কি বলেছে প্রথম যে প্রবলেমটা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 2 বেশি, তাহলে সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টি 6 গুণ অপেক্ষা 5 বেশি, তাহলে সংখ্যাটি কত সেটা আমাদের এখানে নির্ণয় করতে বলেছে। কোশ্চেনগুলো দেখবে বাইল্যাঙ্গুয়াল রয়েছে, একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও রয়েছে। তো তোমাদের সুবিধা হবে, কারণ তোমাদের এখন PSC যত কিছু এক্সাম রয়েছে, শুধু PSC না বাকি সমস্ত এক্সামে তোমাদের এখনও বাইল্যাঙ্গুয়াল কোশ্চেন পেপার হচ্ছে, ঠিক আছে। তার জন্য ইংলিশ এবং বেঙ্গলি দুটোই মেন, তো এই দুটোতেই আমি তোমাদের কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই ভালো করে এগুলো দেখো, আর এই PDFগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। PDFগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো তোমরা সেখানে লিঙ্ক দিয়ে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখানে তোমরা PDFগুলো পেয়ে যাবে। এই PDFগুলো তোমরা প্র্যাকটিস করবে রেগুলার, ঠিক আছে। চলো কী করবে এটা বলো। আমাদের বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্কটা কী বলেছে, এককের অঙ্ক অপেক্ষা 2 বেশি। তাহলে আমরা এই টাইপের প্রবলেমগুলো সবসময় আমরা অপশন চেক করব, ঠিক আছে। আমরা এইটাকে যে আমাদের বেসিক প্রসেস, সেই বেসিক প্রসেস অনুযায়ী আমরা করব না, কারণ এতে আমাদের ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আমাদের যদি দ্বিঘাত সমীকরণ চলে আসে তখন আমাদের সেখানে জটিল হয়ে যায়। তো সেই জন্য আমরা কী করবো, ডাইরেক্ট আমরা অপশন চেক করব, ঠিক আছে, কারণ এটাই আমাদের সবচেয়ে সুবিধা। তাহলে এখন দেখো দশকের অঙ্কটা কী বলেছে, এককের অঙ্ক অপেক্ষা 2 বেশি। তাহলে এখানে অপশনগুলো দেখো কোনটাতে মিলছে না। তাহলে এখানে দেখো 5 3-এর থেকে 2 বেশি, ঠিক আছে। 3 1-এর থেকে 2 বেশি, এটাও ঠিক আছে। 6 4-এর থেকে 2 বেশি, এটাও ঠিক আছে। 4 2-এর থেকে 2 বেশি, এটাও ঠিক আছে। তারপরে আমরা কি করব, সেকেন্ড যে অপশন সেটা চেক করব। এবার কি বলেছে, সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 6 গুণ অপেক্ষা 5 বেশি। তাহলে সংখ্যাটি তার অঙ্কদ্বয়ের সমষ্টি যদি করি তার 6 গুণ অপেক্ষা 5 বেশি, ঠিক আছে। তাহলে এই অপশনটা কোথায় মিলছে সেটা আমরা দেখব। সংখ্যাদ্বয়ের সমষ্টি করো, সংখ্যাদ্বয়ের সমষ্টি যদি করি তাহলে আমরা এখানে কত পাবো, 5 3 8, 5 আর 3 যোগ করলে 8, 8-এর সঙ্গে 6 গুণ করলে কত, 48, ওকে। এবার দেখব 53 আর 48-এর মধ্যে ডিফারেন্স কত, 5 যদি ডিফারেন্স হয় তাহলে আমাদের এটা সঠিক অ্যান্সার, আর যদি না হয় তাহলে আমাদের পরের অপশনে চেক করব। এখানে দেখো কত হবে, 3 আর 1-এর যোগফল 4, 4-এর সঙ্গে 6 গুণ করো, 4 6 24, 31 আর 24-এর মধ্যে ডিফারেন্স কত দেখো। তারপর নেক্সট এটা 6 4 10, আমাদের যেখানে মিলে যাবে সেটা আমাদের অ্যান্সার, ওকে। তারপরে আমার আর করার দরকার নেই। তাহলে এখানে 60, আর এখানে যদি করি আমরা 4 2 6, 6 × 6 36। তো আমি সবগুলো করে নিলাম তা তোমাদের বোঝানোর জন্য। এরপর তোমরা চেক করো। এবার 53 আর 48-এর মধ্যে ডিফারেন্স দেখো, এটা ডিফারেন্সটা এখানে 5 আসছে, তার মানে এটা ওকে। বাকিগুলো ডিফারেন্স করে দেখো তোমরা, এটার ডিফারেন্স 7 আসবে, তাহলে এটা হচ্ছে না, ঠিক আছে। এটার ডিফারেন্স 4 আসছে, এটাও হবে না। এটার ডিফারেন্স দেখো 6 আসবে, তাহলে এটাও হচ্ছে না। তাহলে অপশন নাম্বার A হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ওকে। তো এইভাবে আমরা অপশন চেক করেই করব, তাহলেই আমাদের সুবিধা হবে।
ওকে, বোঝা গেল। চলো নেক্সট প্রবলেম। এক ব্যক্তি সকালে 6 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে বাড়ি থেকে অফিসে যান এবং বিকালে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাড়িতে ফেরেন। ঠিক আছে, তখন 4 কিলোমিটার বেগে। এতে তার কি হয়, 1 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে তোমরা কি করে করবে, ডিস্টেন্সটা কি করে বের করবে? এই টাইম ডিস্টেন্স নিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ফুল প্লেলিস্ট রয়েছে, পুরো চ্যাপ্টারটা আমি কভার করিয়েছি ডিটেলসে। তো ওখানে এই টাইপের কোশ্চেনগুলো আমি অবশ্যই আলোচনা করেছি। তো তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তাহলে সেটা তোমরা আমার প্লেলিস্টে যাবে, যাওয়ার পর ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো ওখান থেকে তোমরা প্রত্যেকটা দেখবে চ্যাপ্টার অনুযায়ী আলাদা আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও। খুব সুন্দর করে আমি করিয়েছি। ঠিক আছে, অনেকগুলো প্রবলেম, তো টাইপ অনুযায়ী আলাদা আলাদা করে। ওকে, তো এই প্রবলেমটা দেখো তোমরা কি করবে। এখানে আমাদের দেওয়া আছে যাওয়ার সময়ের গতিবেগ দেওয়া আছে আর আসার সময়ের গতিবেগ দেওয়া আছে, আর দুটোর মধ্যে দেখো একটা টাইম ডিফারেন্স দেওয়া আছে। ঠিক আছে, টাইম ডিফারেন্স দেওয়া আছে। তাহলে এই টাইপের প্রবলেমগুলো আমরা কী করতে পারি, যদি আমাদের ডিস্টেন্স সেম হয়, ডিস্টেন্স আমাদের যদি সেম হয় তখন এই, আর ডিস্টেন্স যদি সেম হয় আর দুটো স্পিড দেওয়া আছে আর টাইম ডিফারেন্স যদি দেওয়া থাকে, ধরলাম দুটো স্পিড মানে S1 আর S2 দুটো আলাদা আলাদা স্পিড। ঠিক আছে, আর টাইম ডিফারেন্স, ঠিক আছে, T1 মাইনাস T2, এই যে টাইম ডিফারেন্স যদি এরকম দেওয়া থাকে, তাহলে আমরা এর একটা থিওরি রয়েছে, সেই থিওরিটা হলো আমাদের D ইকুয়াল টু S1 ইন্টু S2 বাই S1 মাইনাস S2, যেটা বড় হবে সেটা আগে লিখবো, কারণ এখানে মাইনাস করার পর নেগেটিভ সাইনটা আমরা কখনো নিব না, ইন্টু T1 মাইনাস T2। ঠিক আছে, এই যে থিওরিটা, এই থিওরিটা আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, থিওরিটা অবশ্যই মনে রাখবে, ইম্পর্ট্যান্ট থিওরি। এটার টাইম দিয়েও থিওরিটি রয়েছে, এটার আরেকটা রূপ রয়েছে, সেই রূপটা হলো আমি বলে দিচ্ছি। যদি আমাদের ডিস্টেন্স সেম হয়, সেম কন্ডিশন, ওকে, আর যদি টাইম দেওয়া থাকে টাইম 1 অ্যান্ড টাইম 2, আর এখানে দেওয়া আছে স্পিডের ডিফারেন্স S1 মাইনাস S2, এরকম যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা ডি এর ভ্যালু বের করতে পারি। ডি ইকুয়াল টু T1 ইন্টু T2 বাই T1 মাইনাস T2 ডিফারেন্স, টাইম ডিফারেন্স, যে পজিটিভ ভ্যালু সবসময় নিব, ইন্টু S1 মাইনাস S2, সবগুলোতে পজিটিভ ভ্যালুই নিব। ঠিক আছে, এটাও একটা রূপ। ঠিক আছে, তো এই দুটো রূপ তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কী আসছে, ডিস্টেন্স, তো ডাইরেক্ট আমরা পেয়ে যাব। দেখো তাহলে ডি ইকুয়াল টু কত আসবে, এখানে বসিয়ে দাও, 4 আর 6, S1 ভ্যালু 6 যদি ধরি তাহলে S2 এর ভ্যালু 4, তাহলে 6 ইন্টু 4 বাই 6 মাইনাস 4, তাহলে 424 বাই 2, তাহলে আমরা এখানে কত আসছে, 12 আসছে, 12 ইন্টু 1, তাহলে 12 ইন্টু 1 গুণ করলে আমাদের কত আসবে, 12 কিলোমিটার আসবে। তাহলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার চলে এলো। ঠিক আছে, জাস্ট আমাদের থিওরিটা জানতে হবে, তাহলে আমাদের অ্যান্সার আমরা সহজেই পেয়ে যাব। তাহলে আমাদের অপশান নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তোমরা ভ্যালুটা পুট করে এখানে দেখো, এখানে এসের জায়গায় 6 বসাও, এখানে 4 বসাও, তাহলে এখানে 6 মাইনাস 4, ঠিক আছে, তাহলে 424 আর নিচে আসছে 2, তাহলে 24কে 2 দিয়ে কাটলে 12, আর এখানে ডিফারেন্স কত, 1 দেওয়া রয়েছে, 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে টাইম ডিফারেন্স 1, তাহলে 12 ইন্টু 1 মানে হলো 12 কিলোমিটার। ওকে, অপশান নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো এই যে টাইপ বা এই টাইপের প্রবলেম বা এই থিওরির উপর বা এই কনসেপ্টের উপর এই টাইপের প্রবলেমগুলো করতে হয়, তো সেই জন্যই এই টাইপ অনুযায়ী আমি আলাদা করে ভিডিও নিয়ে এসেছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। টাইম অ্যান্ড ডিস্টেন্সে প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ অনুযায়ী ওখানে ভাগ করা রয়েছে ভিডিওগুলো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। এ যে কাজ 12 দিনে করে, বি সে কাজ 18 দিনে করে। এ কাজটির 3 ভাগের 2 ভাগ করার পর
বি বাকি কাজটা একা সম্পন্ন করলো, তাহলে কাজটি মোট কত দিনে শেষ হলো এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, এ একটি কাজ 12 দিনে করে, বি সেই কাজটা 18 দিনে করে। তাহলে আমরা এখানে এলসিএম প্রসেসে আমরা করব। ঠিক আছে, তাহলে এ আমাদের কত দিনে করে? 12 দিনে করে। বি করে আমাদের হলো 18 দিনে। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক বের করে নেব। টোটাল ওয়ার্ক আমরা কি করে বের করি? এলসিএম করি, এই দুটো নাম্বারে এলসিএম করি। তাহলে 18 এবং 12 এর যদি এলসিএম করি বা লসাগু করি, তাহলে লসাগু করলে আমরা পেয়ে যাব, তাহলে কত আসছে? 36। তাহলে টোটাল ওয়ার্ক হলো আমাদের 36 ইউনিট। ঠিক আছে, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি বা ক্ষমতা, এফিসিয়েন্সি যদি বের করি তাহলে কত আসে দেখো, 36কে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 × 36 3। তাহলে এর এফিসিয়েন্সি আসছে 3 ইউনিট, মানে পার ডে সে 3টা করে কাজ করবে। আর বি এর এফিসিয়েন্সি আসছে দেখো 2 ইউনিট, 36কে 18 দিয়ে ভাগ করো 2 ইউনিট, তার মানে পার ডে সে 2 ইউনিট করে কাজ করতে পারবে। তাহলে এইটুকু আমাদের করে নিতে হবে। এরপরে বাকি কাজগুলো আমরা বাকি যে আমাদের বের করতে বলেছে সেগুলোতে চলে যাব। এবার দেখো এ কি করেছে? 3 ভাগে 2 ভাগ করেছে। তাহলে 36 ভাগ যে টোটাল কাজ আমাদের কত? 36 ইউনিট। তার 3 ভাগের 2 ভাগ মানে কত? চলো 36-এ 3 ভাগের 2 ভাগ মানে হচ্ছে 24 ইউনিট। ঠিক আছে, তাহলে 12 দুগুণে 24 ইউনিট। এই 24 ইউনিট কাজ কে করেছে? 24 ইউনিট কাজ যেটা সেটা কে করেছে? এ করেছে। তাহলে এ 3 ইউনিট করে প্রতিদিন কাজ করে, তাহলে 24 ইউনিট কাজ করতে কতদিন টাইম লাগবে? তাহলে এর জন্য টাইম লাগবে হলো 24/3 মানে 8 দিন। ঠিক আছে, তাহলে এ কতদিন কাজ করবে? এ 8 দিন কাজ করেছে। ঠিক আছে, আর বাকি কাজ কত থাকলো? তাহলে 36-এর মধ্যে যদি 24 ইউনিট কাজ হয়ে যায়, তাহলে বাকি থাকলো আর 12 ইউনিট কাজ। এই 12 ইউনিট কাজ কে করবে? বি করবে। তাহলে বি পার ডে 2 ইউনিট করে কাজ করছে, তাহলে সেই বাকি যে 12 ইউনিট কাজ, সেই 12 ইউনিট কাজ করতে বি এর সময় লাগবে কত দিন? 12কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে +6 ডে। ওকে, তাহলে টোটাল ডে কত লাগছে? 8 × 6 = 14 দিন। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই টাইপের প্রবলেমগুলো আমরা এইভাবে আমাদের করতে হবে, তাহলে আমাদের সুবিধা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট। এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর 8% ছাড় দিয়েও 15% লাভ করে। যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত টাকা সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কী করছে? 8% ছাড় দিয়েও সে 15% লাভ করে। তাহলে এটা আমরা কি করে বের করব? এই লাভ ক্ষতির ফুল চ্যাপ্টার আমি অলরেডি ক্লাস করিয়েছি। ঠিক আছে, প্রায় 8-10 ঘন্টার ক্লাস রয়েছে। ফুল চ্যাপ্টার আলাদা আলাদা টাইপ অনুযায়ী 10-12টা টাইপ রয়েছে। এই টাইপ অনুযায়ী ফুল ক্লাস করানো রয়েছে, আমার চ্যানেলে পেয়ে যাবে। প্রফিট লস বলে আলাদা একটা প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টে যাবে, ওখানে দেখবে 10-12টা ভিডিও রয়েছে। পার্সেন্টেজ এবং লাভ ক্ষতি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ম্যাথসের, তো ওখানে ফুল ক্লাসগুলো করানো রয়েছে ডিটেলসে, তোমরা সেগুলো ভালো করে দেখে নিও। ঠিক আছে, যদি কারো কনসেপ্টের প্রবলেম থাকে তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, তার পাশাপাশি কমেন্ট করে জানিও। আর তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে, তোমাদের ফ্রেন্ডসরা, তাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে রেগুলার ভিডিও আপডেটগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের সামনে তোমাদের ফুল প্র্যাকটিস সেট নিয়ে আসবো। বিভিন্ন যে এক্সাম রয়েছে, তোমাদের পুলিশের যে এসআই এবং কনস্টেবল, তার জন্য প্র্যাকটিস সেট আসবে, তারপর মিসলেনিয়াসের জন্য আসবে এবং তোমাদের ক্লার্কশিপের জন্য আসবে। রেগুলার তোমাদের প্র্যাকটিস সেট এখানে পেয়ে যাবে, তো তোমরা সব প্র্যাকটিস সেটগুলোই তোমরা অ্যাটেন্ড করো। আর থিওরি ক্লাসও নিয়ে আসবো, আমার বেশ কিছু চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, সেই চ্যাপ্টারগুলো তোমরা পেয়ে যাবে, প্লে লিস্ট করাই আছে। আরও কিছু চ্যাপ্টার রয়েছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেগুলো আমি সামনে কিছুদিনের মধ্যে কভার করাবো। ঠিক আছে, তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। আর এই পিডিএফগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, লিঙ্কটা তোমরা এই ভিডিওটা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই প্রবলেমটা আমরা কি করব, এর জন্য একটা বেসিক কনসেপ্ট রয়েছে। ঠিক আছে, সেটা তোমাদের মনে রাখতে হবে। তো কনসেপ্টটা হলো যে
এমপি আর সিপির একটা রেশিও রয়েছে, এই রেশিওর থিওরিটা তোমার মনে রাখবে। এমপি এবং সিপি, এমপি হলো মার্ক প্রাইস মানে ধার্য মূল্য, আর সিপি হলো আমাদের ক্রয় মূল্য, ঠিক আছে। এদের একটা রেশিও রয়েছে, রেশিওটা তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে এটার রেশিওটা হলো 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস পার্সেন্টেজ ভ্যালু বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ভ্যালু, ঠিক আছে। এই প্রফিট লসটা সবসময় পার্সেন্টেজ ভ্যালু যেটা সেটাই হবে, আর ডিসকাউন্ট যেটা পার্সেন্টেজ ভ্যালু সেটাই হবে। তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি এই থিওরিটা, তাহলে আমাদের সহজে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এমপি বাই সিপি এটা আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে 100 প্লাস প্রফিট হলে প্লাস আর লস হলে মাইনাস হবে। তাহলে এখানে কি বলেছে, আমাদের 15% প্রফিট হয়েছে, ঠিক আছে। তাহলে 15% প্রফিট হয়ে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 100 প্লাস 15 হয়ে যাচ্ছে বাই 100 ডিসকাউন্ট কত 8%, তাহলে মাইনাস 8। এই হলো রেশিও। তাহলে এটার ভ্যালু যদি আমরা বের করে নিই, তাহলে এখানে কত আসবে 115 বাই 92, ঠিক আছে। এটা আমরা পেলাম। এরপরে কি বলেছে, যদি ক্রয় মূল্য দেওয়া আছে 280 টাকা, তাহলে ধার্য মূল্য কত সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে কত আসবে এটা দেখো, তাহলে আমরা এমপি বাই সিপির ভ্যালু পেলাম 115 বাই 92। তাহলে এখানে সিপির ভ্যালু কত 92, আর এখানে সিপির ভ্যালু দেখো দেওয়া রয়েছে আমাদের 280। তাহলে আমাদের এমপির ভ্যালু বের করতে বলেছে, তাহলে আমরা ডাইরেক্ট যে থিওরি ফেলি, তাহলে এমপি ইকুয়াল টু কত আসবে 280 ইন্টু 115 বাই 92, এটা ঠিক আছে। এটা হবে এমপির ভ্যালু। তাহলে এখানে কাটাকাটি করে তোমাদের ভ্যালুটা বের করে নাও। তাহলে এখানে দেখো 4 দিয়ে কাটো, 4 7 70, আর 4 দিয়ে কাটলে এটা 2 23, ওকে। এবার 23 দিয়ে 115কে কাটবে 5, তাহলে 5 ইন্টু 70 গুণ করলে 350 টাকা। তাহলে বস্তুটির মার্ক প্রাইস আমরা পেয়ে গেলাম 350 টাকা। অপশান নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, বোঝা গেল? তো এটা একটা খুব সুন্দর একটা কনসেপ্ট, তো তোমাদের এটাও মনে রাখতে হবে প্রফিট লস থেকে। এরকম আরও ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করা রয়েছে, তোমরা প্রফিট লসের যে চ্যাপ্টারটা সেটা তোমরা ফুল ক্লাসটা কভার করে নিতে পারো, প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট। এ, বি এবং সি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত দেওয়া রয়েছে 7:3:2 এবং বছরের শেষে লাভ্যাংশের অনুপাত দেওয়া রয়েছে 2:1:1 হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত ছিল সেটা আমাদের এখানে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে বিনিয়োগ যা করে সেটার সঙ্গে টাইম মাল্টিপ্লাই হয়, হওয়ার পর যে সময়টা মানে যেটা পাওয়া যায় সেটার রেশিওটাই হয় আমাদের কি লাভ্যাংশের অনুপাত, ঠিক আছে। আমরা জেনারেলি কি জানি যে যত টাকা ইনভেস্ট করে তার সঙ্গে যত মাস বা যত বছর সেই টাকাটা রাখা হয়, সে টাইম ইনটু অ্যামাউন্ট, সেটা দুটো মাল্টিপ্লাই করলে আমাদের লাভ্যাংশের প্রফিট বা ডিভিডেন্ডের অংশ বেরোয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি দেওয়া রয়েছে, আমাদের জিনিসটা হয় কি ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এটা মাল্টিপ্লাই করে যা রেশিও করি সেটা দিয়ে প্রফিটের সঙ্গে সমান হয়, প্রফিট রেশিওর সঙ্গে, আমি রেশিও ভ্যালুটা বলছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে প্রফিট দেওয়া রয়েছে আর সময় দেওয়া রয়েছে, ইনভেস্টমেন্ট কত করেছি সেটা বের করতে বলেছে। তাহলে ইনভেস্টমেন্ট যদি আমরা ধরি তাহলে প্রফিট বাই টাইম হবে, ঠিক আছে। তাহলে প্রফিট যে রেশিও তাকে টাইম রেশিও দিয়ে ডিভাইড করলেই আমাদের ইনভেস্টমেন্ট রেশিও বেরিয়ে আসবে। তাহলে আমাদের কনসেপ্টটা কী পেলাম, তাহলে আমাদের এখানে দেওয়া আছে দেখো লাভ্যাংশের অনুপাত দেওয়া রয়েছে 2:1:1, তাহলে এ, বি, সি তিনজনের অনুপাত, লাভ্যাংশের অনুপাত দেওয়া রয়েছে 2:1:1, টাইম অনুপাত দেওয়া রয়েছে 7:3:2, এটা দিয়ে ডিভাইড করতে হবে 7:3:2। এই যে ডিভাইড করে যেটা পেলাম সেটাই হবে আমাদের কি এদের বিনিয়োগের অনুপাত, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত সেটা বের করে নাও। তাহলে নিচেরগুলো তোমার লসাগু করো, 7, 3 আর 2 লসাগু কত
7 দুগুণে 14 মানে 6 42, 3 দুগুণে 6, 6 7 42, 42 দিয়ে তোমরা গুণ করে দাও। তাহলে 42 দিয়ে যদি গুণ করে দাও তাহলে এখানে কত আসবে, 42 দিয়ে গুণ করলে 7 দিয়ে 42 কাটবে 6, 6 × 2 12, ঠিক আছে। তাহলে এটা কত আসবে, এর 12 এইটা 42 দিয়ে গুণ করলে 3 14 42, 14 × এটা আসবে 42/2 মানে 21। তাহলে তাদের বিনিয়োগের অনুপাতটা পেয়ে গেলাম 12:14:21। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইভাবে এই প্রবলেমটা, এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে লাভ্যাংশের অনুপাত আর সময়ের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আমরা বিনিয়োগের অনুপাত কী করে বের করতে পারবো, ঠিক আছে, বোঝা গেছে। তো অবশ্যই ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করো, তোমাদের যারা প্রিপারেশন নিচ্ছে তোমাদের সঙ্গে তাদের সঙ্গে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর পিডিএফগুলো তোমরা ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখি। কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার 3 গুণ সময় লাগে। স্থির জলে একটি নৌকার গতিবেগ দেওয়া রয়েছে 14 কিলোমিটার/ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম, একটা হলো যে অনুকূল আর প্রতিকূলের সময়ের মান পেলাম। অনুকূলে যদি 1 ঘন্টা লাগে, প্রতিকূলে সেই ডিস্টেন্স সেম ডিস্টেন্স যেতে আমাদের 3 গুণ মানে 3 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা রেশিও পেলাম, টাইম রেশিও পেলাম, ঠিক আছে। অনুকূল এবং প্রতিকূলের টাইম রেশিও পেলাম। অনুকূল প্রতিকূল টাইম রেশিও পেলাম, ঠিক আছে। টাইম রেশিও আমরা কী পেলাম, অনুকূলে আমাদের 1 ঘন্টা মানে 1 ঘন্টা লাগলে প্রতিকূলে যেতে সেখানে টাইম লাগে 3 ঘন্টা, তাহলে 1:3 এর টাইম রেশিও পেলাম। এই টাইম রেশিও থেকে আমরা কী বলবো, ভেলোসিটি বা স্পিড রেশিও পাবো। স্পিড রেশিও কী হয়, টাইম রেশিও সবসময় ইনভার্স হয়, তাহলে স্পিড রেশিও কী হয়ে যাবে 3:1 হয়ে যাবে, 3:1 হয়ে যাবে, এটা আমাদের দরকার, ঠিক আছে। তাহলে এই টাইম রেশিও দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা কী বের করলাম, স্পিড রেশিও বের করলাম, ঠিক আছে। স্পিড রেশিও যদি পেয়ে যাই তাহলে আমাদের বাকি কাজটা হয়ে যাবে। অনুকূলে গতিবেগের থিওরি কি, অনুকূলে আমরা কি গতিবেগ হয়, অনুকূলে গতিবেগ হয় আমাদের নৌকার গতিবেগ এক্স যদি ধরি আর স্রোতের গতিবেগ যদি ওয়াই ধরি তাহলে এক্স প্লাস ওয়াই হয়। আর প্রতিকূলে গতিবেগ কি হয়, এক্স মাইনাস ওয়াই হয়। নৌকার গতিবেগ এক্স হলে আর স্রোতের গতিবেগ ওয়াই হলে এক্স মাইনাস ওয়াই হয়। প্রতিকূলে বিপরীত দিকে যায়, স্রোতের বিপরীতে, সেই জন্য মাইনাস হয়ে যায়। আর অনুকূলে কী হয়, স্রোতের দিকে যায়, সেই জন্য প্লাস হয়ে যায়, বোঝা গেল। তাহলে এখানে দেখো আমরা অনুকূলে স্রোতের আর প্রতিকূলে দুটোর গতিবেগের রেশিও পেয়েছি। এখান থেকে আমরা এটাকে যদি আমরা ইকুয়েশন বানাই তাহলে কী পাবো, অনুকূলের গতিবেগ কত এক্স প্লাস ওয়াই বাই প্রতিকূলের গতিবেগ কত এক্স মাইনাস ওয়াই, এটার রেশিও কত আছে এখানে পেলাম 3:1। এইখানে সলভ করে এক্সের মান আমরা জানি, এক্সের মান আমাদের কত 14 কিলোমিটার/ঘন্টা, ওয়াইয়ের মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ইকুয়েশনটা সলভ করি তাহলে আমরা কী পাবো দেখো, এক্স প্লাস 3x, তাহলে এটা 2x আসবে। 2x ইকুয়াল টু, আমি একবারই লিখে দিচ্ছি, কোনাগুনি গুণ করে তোমরা সমাধান করে দেখবে, 1x আর এদিকে 3x, তাহলে এখানে 2x হয়ে যাবে, ঠিক আছে। 1y মাইনাস 3y, ঠিক আছে। তাহলে 1y মাইনাস 3y, তাহলে এটা হয়ে যাবে 4y। তাহলে এখানে কেটে দাও, তাহলে থাকলো 2, তাহলে x ইকুয়াল টু 2y। এক্সের ভ্যালু আমরা জানি, এক্সের ভ্যালু আমাদের 14 কিলোমিটার, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু হলো x/2 মানে 7 কিলোমিটার, ঠিক আছে। এক্সের ভ্যালু আমাদের কত 14 কিলোমিটার/ঘন্টা, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, x/2 মানে হলো, এক্সের ভ্যালু 14/2 মানে হলো 7 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে। তাহলে স্রোতের গতিবেগ আমরা পেলাম, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল। খুবই একটা সুন্দর প্রবলেম। চলো নেক্সট। একটি পাত্রে দুধের পরিমাণ আছে 16%, অন্য একটি পাত্রে দুধের পরিমাণ আছে 26%, ওকে। এবার কি বলেছে,
প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথম পাত্রে 16% দুধ আছে, সেখান থেকে নিচ্ছে 5 অংশ, আর দ্বিতীয় পাত্রে আমাদের দুধের পরিমাণ আছে 26%, সেখান থেকে নিচ্ছে 7 অংশ। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি এখানে যে প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্রের অনুপাত কত অনুপাতে মেশানো হচ্ছে, 5:7 অনুপাতে মেশানো হচ্ছে। ঠিক আছে, এটাকে আলাদা আলাদা করে দেওয়া আছে যে 5 অংশ এবং 7 অংশ। তা আমি যদি বলি এটা যে আমাদের 5:7 অনুপাতে এটা মেশানো আছে। ঠিক আছে, 5:7 অনুপাতে। এবার যদি বলি যে 5:7 অনুপাতে যদি মিক্স করা হয় তাহলে প্রথম পাত্রে দুধ কত আসছে আর সেকেন্ড পাত্রে দুধ কত আসছে দুটো প্লাস করব। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। নতুন মিশ্রণ যেহেতু, তাহলে এখানে দেখো 16% তো আছে দুধ। ঠিক আছে, 16% এর কত অংশ নেওয়া হচ্ছে, 5 অংশ নেওয়া হচ্ছে। তাহলে নতুন পাত্র যেটা নতুন মিশ্রণ যেটা তৈরি করা হয়েছে সেখানে টোটাল কত, 7×5 12 অংশের মধ্যে কি 5 অংশ আসছে এত পার্সেন্টের, মানে এই পার্সেন্টের মিশ্রণটা। ওকে, প্লাস দ্বিতীয় পাত্রের মিশ্রণের দুধের পরিমাণ হলো 26%, এখান থেকে কত নেওয়া হচ্ছে, 12 ভাগের মধ্যে কত নেওয়া হচ্ছে, 7 ভাগ নেওয়া হচ্ছে এটা। ঠিক আছে, এই দুটো যদি প্লাস করি তাহলে আমাদের দুধের পরিমাণ চলে আসবে। তাহলে এই দুটো করো, 5×80 আর 12 দেখো কমন যাচ্ছে নিচে, তাহলে 80 একবারে লিখতে পারো, প্লাস 7 দিয়ে 26 গুণ করে দাও, 6 7 42, 2 4, 7 2 14, 4 18 বাই 12, আর এটা গোটাটা কী হয়ে যাবে, পার্সেন্টেজ হয়ে যাবে। ঠিক আছে, প্লাস যদি করে দাও তাহলে এখানে দেখো 2 8 4 12, 28 মানে 8 16 6 2 262/12%। ঠিক আছে, এবার যদি এখানে কাটাকাটি করে দাও, কাটাকাটি 2 দিয়ে যাবে দেখো, তাহলে এটা 6 আসবে, আর এটা হলো 131। এবার যদি তোমরা ডিভাইড করে দাও 131/6কে, তাহলে কত আসবে দেখো, 6 2 12, 2 হাত থাকলো 1 11, 6 6 আর পয়েন্ট আসবে 5 আসলো 5, 6 48 আর 2। ঠিক আছে, 2 - 3 এটা মিলবে না। ঠিক আছে, তাহলে 21.83%, 21.83% এটা হবে আমাদের নতুন মিশ্রণে দুধের শতকরা হার। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন ভ্যালু দিবে। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, 21.83%। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে তোমরা এগুলো সলভ করবে। চলো নেক্সট প্রবলেম দেখো কি বলেছে। কফির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 25 কিলোগ্রাম বেশি কফি কিনতে পারেন কত টাকায়, 225 টাকায়। তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত সেটা আমাদের এখান থেকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কত হবে, কি করবে, এবার দেখো কফির মূল্য হ্রাস পেয়েছে, ফলে কি হয়েছে, তার কফির পরিমাণ বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস পাশাপাশি ঘটছে। একটা জিনিস হলো কমে যাচ্ছে, মূল্য হ্রাস পাচ্ছে, তাহলে অ্যামাউন্ট বা এর কোয়ান্টিটি কী হবে, ইনক্রিজ হবে। যদি আমার মানে এক্সপেন্ডিচারটা সেম থাকে, ঠিক আছে, তাহলে প্রাইস এখানে হ্রাস পাচ্ছে, ফলে কী হচ্ছে, কোয়ান্টিটি আমাদের বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে টোটাল এক্সপেন্ডিচার সেম থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 10% আমার কী হচ্ছে, কমছে, 10% কমছে। 10% মানে কত হলো, কমছে, তাহলে 1/10, এটা মাইনাস সাইন কারণ কমছে। তাহলে পজিটিভ ভ্যালু কত দিবে, কত বাড়ছে, কোয়ান্টিটি কত বাড়ছে সেটা আমরা কী করব, তাহলে এখানে 1ই থাকবে, প্লাস হয়ে যাবে এটা বাই 10 - 1, এই দিকে যে সাইনটা থাকবে সাইন সহ এটাকে নিতে হয়। তাহলে এটা কত হয়ে যাবে, +1/9, এটা হবে আমাদের ইনক্রিজ কোয়ান্টিটি। ঠিক আছে, ইনক্রিজ কোয়ান্টিটি। এখন এখানে একটা জিনিস দেখো, মানে হচ্ছে এটা মানে কি বোঝালো, যে আগে আমরা 9 কেজি পেলে এখন 1 কেজি বেশি পাচ্ছি। আগে আমরা 9 কেজি যদি পেতাম এখন 1 কেজি বেশি পাচ্ছি, তার মানে আগে আমরা পেতাম 9 ইউনিট। ঠিক আছে, এখন পাচ্ছি সেখানে আমাদের কত, 9 + 1 10 ইউনিট। ওকে, তাহলে ইউনিট লিখলাম, এই ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। এখন এদের মধ্যে ডিফারেন্স দেখো কত, 25 কিলোগ্রাম। তাহলে দেখো এদের ডিফারেন্স কত, 25 কিলোগ্রাম। তাহলে এখানে এক ইউনিটের ভ্যালু হলো 25 কিলোগ্রাম, এক ইউনিটের ভ্যালু হলো 25 কিলোগ্রাম।
তাহলে এই 1 ইউনিট যেটা পেলাম, এদের ডিফারেন্স যেটা, সেই 1 ইউনিটের ভ্যালু হলো 25 কিলোগ্রাম, কারণ এত কিলোগ্রামই বেশি পেয়েছে। আগে 9 ইউনিট পেতো, এখন 10 ইউনিট, তার মানে 1 ইউনিট বেড়েছে। ওই 1 ইউনিটের ভ্যালুই তো বলেছে এখানে 25 কিলোগ্রাম বেশি পেয়েছে না। তাহলে এখন কত পাচ্ছে? তাহলে 25 দিয়ে 10-এ গুণ করলে 250 কেজি পাচ্ছে। এখন কত পাবে? 250 কেজি। আগে কত পেতো? 9 দিয়ে 25কে গুণ করে দাও, তাহলে 225 কেজি পেতো। আগে পেতো 225 কেজি। এটা এবার কি বলেছে? তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির মূল্য কত? এখন কত পাচ্ছে? 250 কেজি কফি পাচ্ছে। তাহলে এখন কফির মূল্য কত? কত টাকায় পাচ্ছে? 225 টাকায় পাচ্ছে। তাহলে বের করে নাও, 225কে 250 দিয়ে ভাগ করে দাও, তাহলে 225/250 এত টাকা আসবে। ঠিক আছে? তাহলে এটা ভাগ যদি করো, তাহলে তোমাদের এটা 25 দিয়ে কাটো 10 আসবে, আর এটা 25 দিয়ে কাটলে আমাদের কত আসছে? হ্যাঁ 9, তাহলে ভাগ করলে 0.9 এত টাকা। ঠিক আছে? 0.9 টাকা। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই ইম্পর্ট্যান্ট। শুধু এই টাইপের না, এখানে এই প্র্যাকটিস সেটে যতগুলো কোশ্চেন পেপার মানে আর রয়েছে সবগুলোই ইম্পর্ট্যান্ট, কারণ আমি বেছেই আমি তোমাদের জন্য কোশ্চেন পেপারটা তৈরি করেছি বা প্র্যাকটিস সেটটা তৈরি করেছি। ঠিক আছে? তোমাদের সমস্ত এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। তো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস সেটটা সলভ করো। ঠিক আছে? ভিডিওগুলো ভালো করে দেখো, কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো। ঠিক আছে? এবং নিজেরাও প্র্যাকটিস করো, তাহলে সহজে বুঝতে পারবে। এবং কনসেপ্টগুলো যদি একবার বুঝতে পারো, তাহলে সামনে তোমাদের এক্সামের সময় এগুলো কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে? তো এখানে তোমরা বুঝতে পারলে কি করতে হলো, যে আমরা এখানে আমাদের প্রাইস ডিক্রিজ হচ্ছে। প্রাইস যদি ডিক্রিজ হয় তাহলে কোয়ান্টিটি আমাদের ইনক্রিজ হবে, কারণ আমাদের টোটাল যে খরচের পরিমাণ সেটা আমাদের সেম থাকছে, এক্সপেন্ডিচারটা আমাদের সেম থাকবে। ঠিক আছে? তাহলে এটা 10% কমছে, তাহলে এটা কত পার্সেন্ট বাড়বে? তাহলে 1/9, মানে এটা বাড়লো, মানে আগে 9 থাকলে এখন 1 বেড়ে গেল। ঠিক আছে? তার মানে আগে 9 ইউনিট পেলে এখন সেটা পাচ্ছি আমরা 10 ইউনিট। তাহলে এই যে 1 ইউনিট বেড়েছে, সেই 1 ইউনিটের ভ্যালু 25 কিলোগ্রাম। তাহলে 10 ইউনিটের ভ্যালু হলো 250 কিলোগ্রাম, আর 9 ইউনিটের ভ্যালু হলো 225 কিলোগ্রাম। গুণ করে দাও এটা দিয়ে 25 দিয়ে। ঠিক আছে? তাহলে আগে পেতাম 225 কিলোগ্রাম চিনি, এখন পাওয়া যাচ্ছে 250 কিলোগ্রাম চিনি। তাহলে এখনকার মূল্য বের করতে বলেছে। ঠিক আছে? আগেকার মূল্য যদি বের করতে বলতো, তাহলে আগেকার মূল্য হতো 1 টাকা, কারণ 225কে 225 দিয়ে ভাগ করলে 1 টাকা বেরোতো। তা প্রথম যে চিনির মূল্য ছিল, মানে কফির মূল্য ছিল 1 টাকা কেজি। ঠিক আছে? বাট এখন কি হলো, 225কে 250 দিয়ে ভাগ করে দাও, তাহলে 250 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 0.9 রুপিস, তাহলে 90 পয়সা বা 0.9 টাকা। এটা হলো আমাদের অ্যান্সার, হ্রাসের পর এই মূল্য। ঠিক আছে? বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। এক পরীক্ষার্থী পরীক্ষায় 25% নাম্বার পায় এবং 5 নাম্বারের থেকে 30 নাম্বার কম পায়। আরেকজন প্রার্থী পরীক্ষায় 50% নাম্বার পায় এবং 5 নাম্বার থেকে 20 নাম্বার বেশি পায়। তাহলে 5 নাম্বার কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে? সুন্দর প্রবলেম। দেখো এখানে আমরা একটা টেবিল বানালাম, টেবিল বলতে একটা স্কেল। এটা হলো আমাদের 0, ঠিক আছে? 0%, এটা হলো আমাদের 0%। এখানে দেওয়া হচ্ছে 25% আর 50%। এটা ধরলাম আমরা 25%, আর এটা হলো আমাদের 50%, আর উপরে আছে আমাদের 100%। 100% মানে ফুল মার্ক। ঠিক আছে? এবার দেখো এখানে বলা কি আছে, যে 25% পেয়েছে সে 5 নাম্বার থেকে 30 নাম্বার কম পেয়েছে, আর যে 50% পেয়েছে সে 5 নাম্বার থেকে 20 নাম্বার বেশি পেয়েছে। তাহলে 5 নাম্বার যেটা সেটা কোথায় রয়েছে? এখানে কোনো একটা পজিশনে রয়েছে। ঠিক আছে? এটা হলো আমাদের পাস মার্ক। ওকে, তাহলে পাস মার্ক যে 50% নাম্বার পেয়েছে সে কত নাম্বার বেশি পেয়েছে? 20 নাম্বার বেশি পেয়েছে। আর যে 25 পেয়েছে সে 30 নাম্বার কম পেয়েছে। বোঝা গেল এটা? তাহলে দেখো এখানে 25 থেকে 50 এর মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? তাহলে 25 থেকে 50-এর মধ্যে যদি আমরা ডিফারেন্স বের করি, তাহলে 25% হচ্ছে না, 50% মাইনাস 25%, তাহলে 25%-এর ডিফারেন্সের ভ্যালু কত? এদিকে দেখো 30, এটার ভ্যালু কত? 30 মার্কস, আর এখানে 20 মার্কস, তাহলে কত? 50 মার্কস। তাহলে 25%-এর ভ্যালু হলো 50
মার্কস। ওকে, এটা বোঝা গেল তো? এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের প্রবলেম সলভ। ঠিক আছে, এখানে আমাদের টোটাল মার্কস বের করতে বলেন। টোটাল মার্কস যদি বের করতো তাহলে 100%-এর ভ্যালু বের করতাম। 100%-এর ভ্যালু যদি বের করি তাহলে 4 দিয়ে গুণ করে দাও, 4 200 নাম্বার, তাহলে 100%-এর ভ্যালু হবে 200 নাম্বার। ঠিক আছে, মানে মোট পরীক্ষা 200 নাম্বারে, সেটা আমার বের করতে বলেনি। বলেছে এখানে পাস মার্ক কত, পাস নাম্বার কত। পাস নাম্বার আমার কোথায় আছে? এখানে আছে। ঠিক আছে, তাহলে পাস নাম্বার কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি দেখলাম, দেখো এখানে 25%-এর নাম্বার পেয়ে গেলাম 50 মার্ক। 25%-এর ভ্যালু হলো 50 মার্ক, তার মানে এইটুকুর ভ্যালু হলো আমাদের 50 মার্ক। ওকে, তাহলে পাস করতে হলে এইখানে যেতে হবে, তাহলে এইদিকে 50 আর এদিকে 30, তাহলে টোটাল কত হলো? 50 + 30, 80 নাম্বার। তাহলে 80 মার্কস যেটা হলো সেটা হলো আমাদের পাস মার্কস। এইটুকু বোঝা গেল? তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, কারণ এইখানে এটা দেখো এইটুকু 50 আর এইটুকু হলো 30, তাহলে 50 আর 30-এ তাহলে আমরা পাস মার্কে পৌঁছে যাচ্ছি। তাহলে টোটাল 80 মার্কস। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য পাস মার্কস? দ্য পাস নাম্বার ইজ 80 মার্কস। ওকে, চলো নেক্সট। যদি কোনো ব্যক্তি 10 টাকায় 12টি দ্রব্য এবং 12 টাকায় 10টি, মানে 10 টাকায় 12টি দ্রব্য কিনে আর 12 টাকায় 10টি দ্রব্য বিক্রি করে, তাহলে তার লাভ বা ক্ষতির হার কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। এটার বিভিন্ন টাইপের শর্টকাট বা শর্ট ট্রিক্স রয়েছে, তোমরা অনেকে জানো অনেকে জানো না, যাই হোক এটা তোমরা দেখে থাকবে, অনেকে এটা নিয়ে আলোচনা করে। তো আমি শর্ট ট্রিক্স এখানে যাচ্ছি না, আমি জাস্ট বেসিক কনসেপ্টের উপর যাচ্ছি যে আমরা টোটাল কতগুলো আমরা টাকাটাকে সমান করব, মানে দ্রব্যটা টোটাল নাম্বারটাকে সমান করব আর টাকার ভ্যালুটা বের করব। আমরা প্রফিট লস কী করে করি? অ্যামাউন্টের উপর কত টাকায় কিনলাম, কত টাকা বিক্রি করলাম, তারপর প্রফিট কি লস সেটা আমরা দেখি। ঠিক আছে, তো তার জন্য আমরা কী করবো, এখানে টোটাল দ্রব্যটা দেখব, সংখ্যা দেখব। তাহলে দেখো এখানে টোটাল কতগুলো সংখ্যা আছে, এটা 12টা সংখ্যা আর এখানে 10টা সংখ্যা, তাহলে দুটো লসাও করব, 12 আর 10-এর লসাও করব, করে আমাদের দেখো কত আসছে 60। তাহলে আমি ধরলাম টোটাল আমি 60টা দ্রব্য কিনেছি এবং 60টা দ্রব্য বিক্রি করলাম। ঠিক আছে, সিম্পল কথা, জাস্ট তোমরা বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে তোমাদের জাস্ট হয়ে যাবে, কিছু করার দরকার নেই। 60 এটা হয়ে গেল, তাহলে 60টা দ্রব্য আমি কিনেছি, তাহলে 10 টাকায় 12টা দ্রব্য পাচ্ছি, তাহলে 60টা দ্রব্যর ক্রয় মূল্য কত, তাহলে সিপি কত, 60/12 × 10, এটা তো, তাহলে 5 12 60, 5 10 50, তাহলে 50 টাকা দিয়ে আমি কিনেছি টোটাল। এসপি কত, এসপি বের করে নাও, 60টা দ্রব্যই বিক্রি করেছি, কত টাকা করে, 10টা দ্রব্যের দাম 12 টাকা করে, এটা। তাহলে এখানে কাটাকাটি করে তো 6 6 × 72 টাকা, তাহলে সিম্পল দেখো আমি 50 টাকায় কিনেছি, 72 টাকায় বিক্রি করলাম, আমাদের লাভ হলো কত টাকা, 12 টাকা লাভ, 12 টাকা কত, 22 টাকা, 22 টাকা আমাদের প্রফিট হলো। কত টাকা প্রফিট হলো, 22 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, প্রফিট পার্সেন্টেজ 22 টাকা প্রফিট হয়েছে, কার উপর, টোটাল কস্ট প্রাইস কত, সিপি হলো আমাদের 50 টাকা × 100। ঠিক আছে, কাটাকাটি যদি করো তো 50 দিয়ে 100 কাটো 2, তাহলে 2 × 22 হলো 44%, তাহলে প্রফিট পার্সেন্ট হয়ে গেল আমাদের 44%। অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা শর্ট ট্রিক্স অনেকে করে থাকে, তো শর্ট ট্রিক্সটা কী হয়, অনেক সময় মনে রাখতে ভুল হয়ে যায়, কার সঙ্গে কাকে গুণ করব, কাকে আগে নিব, কাকে পরে নিব, তখন সেটা ভুল করে ফেলে, তখন অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো বেসিক কনসেপ্টের উপর তোমরা এটা অ্যাপ্লাই করবে, তোমাদের এটা সুবিধা হবে, কোনো রকম প্রবলেম হবে না, বুঝতে সুবিধা হবে। এটা ক্ষেত্রে আরেকটা ঝামেলা, মানে এটা সুবিধা আরেকটা আছে যে এখানে যদি আরেকটা কন্ডিশন দিয়ে দিত, দুটো জায়গায় 3টে যদি কন্ডিশন দেওয়া থাকতো, তখন তোমরা এই প্রসেসেই, বেসিক প্রসেসে এটা দিতে তোমার সুবিধা হতো, তখন তোমাদের শর্ট ট্রিক্স আর কাজে লাগবে না। ঠিক আছে, তো তোমাদের এই বেসিক থিওরি বা বেসিক কনসেপ্টটা অবশ্যই জানা দরকার, এটা বেশি ইম্পর্ট্যান্ট, তো তোমরা অবশ্যই এটার উপর ফোকাস করো। ঠিক আছে, চলো নেক্সট। ফোকাস বলতে তোমরা এরকম টাইপের প্রবলেম যখনই পারবে তখনই তোমরা এই প্রসেসে করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের স্পিড অটোমেটিক ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। 7 জন লোকের গড় 3 কিলোগ্রাম বৃদ্ধি পায় যদি 50 কিলোগ্রাম ওজনের লোকের পরিবর্তে কোনো নতুন লোক আসে, তবে নতুন লোকের ওজন কত সেটা আমাদের বের করতে বলেছে। সহজ প্রবলেম। ঠিক আছে, 7 জন লোক আছে, 7 জন লোকের 3 কিলোগ্রাম করে বেড়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকের 3 কিলোগ্রাম করে বাড়ছে, 7 জনের টোটাল কত বাড়বে, তাহলে 3 × 7, 3 7
21 কিলোগ্রাম বাড়ছে। 21 কিলোগ্রাম বাড়ছে কেন? কারণ নতুন একটা লোক এসছে, সে 21 কিলোগ্রাম বেশি নিয়ে এসেছে, তার ওজন 21 কিলোগ্রাম বেশি। সেই বেশি ওজনটায় কী হচ্ছে, অ্যাভারেজ যখন হচ্ছে তখন 7 জনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে নতুন লোকটার ওজন কত? সে 50 কিলোগ্রাম তো নিয়ে এসেছে। 50 কিলোগ্রাম যে লোকটা বেরিয়ে গেছে তার ওজন তো আছেই। ঠিক আছে, 50 কিলোগ্রাম সে নিয়ে এসেছে, প্লাস এই 21 কিলোগ্রামটা এক্সট্রা নিয়ে এসেছে। তাহলে টোটাল ওজন হয়ে গেল 71 কেজি। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে নতুন লোকের ওজন হলো আমাদের 71 কিলোগ্রাম। ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। অ্যাভারেজের খুব সুন্দর প্রবলেম। ঠিক আছে, ইনক্লুশন আর এক্সক্লুশনের উপর ডিপেন্ড করে এই কোশ্চেনগুলো হয়ে থাকে। এটাও খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। এ বছরের শুরুতে 18,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 24,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগদান করে। বছরের শেষে দুজনের সমান লাভ্যাংশ পায়। তাহলে বি কত মাস পরে ব্যবসায় যোগদান করেছিল? এই টাইপের প্রবলেম আমরা একটা আগে করলাম, যেখানে আমি বললাম যে আমরা কি করি, যে আমাদের ইনভেস্টমেন্ট যা করা হয় সেটাকে আমরা টাইম দিয়ে মাল্টিপ্লাই করি, করে তার রেশিও যেটা পাই সেই রেশিওটা প্রফিট রেশিও হিসেবে ভাগ হয়। ঠিক আছে, ওই অ্যাপ্লাই করেছিলাম। তাহলে এখানে দেখো প্রফিটটা কি বলেছে, সমান বলেছে। প্রফিট রেশিও আমাদের কি বলা আছে এখানে, 1:1 বলা আছে। সমান মানে 1:1। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমাদের ইনভেস্টমেন্ট রয়েছে, টাইম রয়েছে, সেটা আমরা রেশিওটা বের করে নিই। এ আমাদের দেখো 18,000 টাকা ইনভেস্ট করছে। ঠিক আছে, বছরের শেষে যেহেতু বলেছে, তাহলে এর টাকাটা দেখো আমাদের 12 বছর মানে 12 মাস থাকবে, ইস টু বি এর টাকা। বি 24,000 টাকা ইনভেস্ট করছে। ঠিক আছে, বি কত মাস পর করেছে জানি না, সেটা আমরা বের করব। তাহলে বি এর টাকা আমি ধরলাম 12 মাস ছিল না, এক্স মাস ছিল। ঠিক আছে, এখান থেকে আমরা বের করব। আগে রেশিওটা বের করি, কাটাকাটি করো। কাটাকাটি যদি করো দেখো এখানে 3টে জিরো কেটে গেল, 12 দিয়ে 24 কাটবে, 2 দিয়ে 18 কাটলে 9। তাহলে দেখো 9:x আসলো। ঠিক আছে, এবার আমরা এখানে একটা জিনিস দেখলাম যে আমাদের প্রফিট রেশিও কি 1:1। 1:1 হতে গেলে এটা কি করতে হবে, এটা হতে হবে 9:9 হতে হবে। এটা হতে হবে কত, 9:9। তার মানে আমরা বুঝলাম যে এক্সের যে ভ্যালু, এক্সের ভ্যালু আমাদের কত, 9। এক্সের ভ্যালু 9 মানে বি এর টাকা যেটা ছিল সেটা 9 মাস থেকেছে। 9 মাস, এই যে টাইমটা, এই টাইমটা আমরা কি 9 মাস মানে এক্স মাস ধরে ওর মানে এক্স মাস ওর টাকাটা খেটেছে। তার মানে এক্সের ভ্যালু 9, তাহলে 9 মাস, 1 বছরের মধ্যে 9 মাস হলো ওর টাকাটা বিজনেসে থেকেছে। তাহলে 1 বছরের মধ্যে 9 মাস যদি থাকে তাহলে বাকি ক মাস থাকেনি, যে তাহলে হলো আমাদের 3 মাস থাকেনি। ওই 3 মাস পরেই কী হয়েছে, বি ব্যবসায় যোগদান করেছে। তাহলে 12 থেকে 9 মাইনাস করে দিলে আমাদের কত আসছে, 3 মান্থ। ঠিক আছে, তাহলে 3 মান্থ পর বি কী হয়েছে, ব্যবসায় যোগদান করেছে। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, এগুলো হলো ট্রিকি কোশ্চেন একটু। ঠিক আছে, সহজ প্রবলেম, বাট তোমাদের জাস্ট যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমাদের এগুলো সহজ লাগবে এবং সহজে করতে পারবে। তো এই টাইপের কোশ্চেনগুলোই তোমাদের মিসেলেনিয়াস বা WBCS প্রিলি বা মেন্সের জন্য ইম্পর্ট্যান্ট, তোমাদের পুলিশ SI এর জন্য ইম্পর্টেন্ট, সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কারণ সিলেবাস তোমাদের সেম। তোমাদের সামনের আবার স্কুল SI এর জন্য এক্সামের জন্য প্রিপারেশন শুরু হয়েছে বা তোমাদের নোটিফিকেশান বেরোবে, তো সেখানেও ট্রিকি টাইপের এই কোশ্চেনগুলো থাকে। তো সেগুলো তার জন্য, সেই এক্সামের জন্য এগুলো ইম্পর্ট্যান্ট। ওকে, আর যারা সেন্ট্রালের জন্য খাটছো, CGL বা CHSL, তাদের জন্য এগুলো ইম্পর্ট্যান্ট। খুবই সুন্দর প্রবলেম। তো তোমরা এগুলো অবশ্যই ভালো করে সলভ করো, নিজেকে প্রিপেয়ার করো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম দেখো কি বলেছে। এই প্রবলেমটা দেখো, A ও B একত্রে একটি কাজ 5 দিনে শেষ করতে পারে। A তার দ্বিগুণ গতিতে এবং B তার অর্ধেক গতিতে যদি কাজটি করে, তাহলে কাজটি শেষ করতে তাদের 4 দিন সময় লাগবে। A এর একা কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে, এটা বের করতে বলেছে। এটা খুব সুন্দর প্রবলেম। ঠিক আছে, কনসেপচুয়াল। তো তোমরা কি করবে,
এখানে আমরা ধরে নেব যে এর এফিসিয়েন্সি এ এবং বি এর এফিসিয়েন্সি বি, বা এক্স ওয়াই ধরে নিতে পারো। আমরা এ এবং বি ধরলাম, ঠিক আছে। তাহলে এ এবং বি যখন একসাথে কাজ করবে তখন 5 দিন সময় লাগছে। তা আমাদের যে বেসিক যে থিওরিটা রয়েছে, টোটাল কাজের যে কনসেপ্টটা, সেটা আমরা অ্যাপ্লাই করব। টোটাল কাজের থিওরি কি? লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা ইন্টু সময় ইন্টু এফিসিয়েন্সি বাই কাজ, ঠিক আছে। এটা সবসময় কনস্ট্যান্ট হয়। আমরা জানি যে লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা ইন্টু সময় ইন্টু এফিসিয়েন্সি বাই ওয়ার্ক, এটা সবসময় কী হয়? কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। এই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব। এখানে ওয়ার্ক আমাদের সেম, তাহলে ডাব্লুর কোনো ভ্যালু নাই, তাহলে আর এখানে এইচ আর ই নেই, ঠিক আছে। তাহলে আমরা ধরলাম এখানে এ এর এফিসিয়েন্সি হলো এ এবং বি এর এফিসিয়েন্সি হলো বি। তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি, দুজন একসাথে যেহেতু কাজ করছে, ইন্টু টাইম এফিসিয়েন্সি লিখলাম এবং ডে 5 দিন, ইকুয়াল টু সেকেন্ড কন্ডিশন, এ যদি তার দ্বিগুণ গতিতে, তাহলে এর এফিসিয়েন্সি এবার কত হলো? 2a হয়ে গেল, প্লাস বি যদি তার অর্ধেক গতি, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? b/2। এরকম যদি কাজ করে তাহলে কত সময় লাগবে? 4 দিন ইন্টু 4। তাহলে এখান থেকে এ এবং বি এর একটা রিলেশন পেয়ে যাবো আমরা, ঠিক আছে। এই রিলেশনটা কি সেটা দেখো। আমরা যদি করি 5a প্লাস 5b, আর এখানে পাবো আমরা 5a প্লাস 5b, এখানে পাচ্ছি আমরা 8a প্লাস 2b, ওকে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? যদি এ বিগুলোকে আলাদা আলাদা একদিকে করি, তাহলে দেখো 3a ইকুয়াল টু 3b, তার মানে পাবো a ইস টু বি এর এফিসিয়েন্সি 1:1, ঠিক আছে। তাহলে এর যা এফিসিয়েন্সি বি এরও আমাদের সেম এফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে বলি, তাহলে এর একা কাজটি করতে কতদিন সময় লাগবে? তাহলে কি করবে তোমরা? এখানে তোমরা ভ্যালুটা পুট করতে পারো, ঠিক আছে। তাহলে টোটাল কাজ যদি তোমরা বের করে নাও যে আমাদের টোটাল কাজ কত, তাহলে এদের দুজনের যদি এফিসিয়েন্সি সমান হয় তাহলে 1:1, তাহলে 1 + 1 × 5 মানে 10। টোটাল কাজ আমরা ধরলাম 10। আর এফিসিয়েন্সি হলো 1 এর 1, তাহলে 10/1 মানে 10 ডেজ, মুখে করতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে টোটাল কাজ যদি আমরা করি, এটাই হলো আমাদের টোটাল কাজের থিওরি, ঠিক আছে। a প্লাস বি ইন্টু ডাব্লু মানে ইন্টু 5 যেটা করেছিলাম, যে এ আর বি এর ভ্যালু যদি বসিয়ে দাও এখানে, তাহলে টোটাল কাজ কত পেলাম? ডাব্লু ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? এ এবং বি এর ভ্যালু কত? 1 + 1 × 5, তাহলে 2 × 5 মানে 10 ইউনিট। টোটাল কাজ আমাদের পেলাম আমরা 10 ইউনিট, ঠিক আছে। এবার দেখো এর এফিসিয়েন্সি তো আমাদের 1 না, 1 ধরেছি, এখানে 1:1 আছে, 1ই ধরেছি। তাহলে এর একা করতে কতদিন সময় লাগবে? তাহলে 10 ইউনিট কাজ 1 ইউনিট করে পার ডে করবে, তাহলে এত দিন সময় লাগবে, ঠিক আছে। তাহলে কতদিন সময় লাগছে? এর 10 দিন, বি এরও তাই 10 দিন সময় লাগবে, ঠিক আছে। বোঝা গেল? তো আমাদের অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তাহলে আমরা প্রবলেমটা কী করে করলাম? এটা সুন্দর একটা প্রবলেম ছিল, ঠিক আছে, কনসেপচুয়াল। তো সময় কার্যের প্রবলেম অলরেডি আমি সলভ করিয়েছি, এটা একটা ফুল প্লেলিস্ট বানানোই আছে, তোমরা সেখান থেকে আরও ডিটেলসে ভিডিও ওখানে করা রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? দুটো কন্ডিশন দেওয়া রয়েছে, কন্ডিশন দুটোকে আমরা সেম করলাম, কারণ আমাদের ওয়ার্কটা সেম করে আমরা এখানে এ এবং বি এর এফিসিয়েন্সির রেশিও বের করলাম। এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম এ আর বি এর এফিসিয়েন্সি 1:1, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি যদি 1:1 হয়, তাহলে আমরা টোটাল কাজ এখান থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। টোটাল কাজ হলো
1 + 1 × 5 মানে 10 ইউনিট, টোটাল কাজ হলো আমাদের 10 ইউনিট। তাহলে এ যদি একা করে তাহলে 10 এর এফিসিয়েন্সি হলো 1, তাহলে 10/1 মানে 10 ডেজ। ঠিক আছে, বি এর ক্ষেত্রেও 10 ডেজ সময় লাগবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত দেওয়া রয়েছে 1/2 = 1/3 = 1/4। যদি ত্রিভুজটির পরিসীমা দেওয়া রয়েছে 52 সেন্টিমিটার, তবে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, 3টি বাহুর রেশিও দেওয়া রয়েছে 1:2 মানে 1/2 = 1/3 = 1/4। ঠিক আছে, এটা সবগুলো দেখো ফ্র্যাকশানে রয়েছে, ফ্র্যাকশানে আমরা রাখবো না, সেটাকে আমরা নর্মালে কনভার্ট করে নিব নাম্বারে। তার জন্য কি করতে হয়, নিচে যেগুলো হরগুলো থাকে তাদের আমরা লসাগু করি। তাহলে 4, 3 আর 2 এর লসাগু হলো আমাদের 12। 12 দিয়ে গুণ করে দাও সবগুলোকে, তাহলে 12 দিয়ে গুণ করলে 12/2 মানে 6 = 12/3 মানে 4 = 12/4 মানে হলো 3। তাহলে এই হলো আমাদের বাহুগুলোর দৈর্ঘ্যের রেশিও পেয়ে গেলাম 6:4:3। ঠিক আছে, আর পরিসীমা দেওয়া রয়েছে 52 সেন্টিমিটার। তাহলে আমরা যদি কন্ডিশনটা ফেলি এখানে, তাহলে 3টে বাহুর পরিসীমা কত, এখানে 6 যদি সব মানে 6:4:3 সবগুলোকে যদি x দিয়ে গুণ করি তাহলে 6x 4x 3x, সবগুলো যদি প্লাস করি তাহলে 6x, তাহলে পরিসীমা পাবো 4x + 3x। এর ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 52 সেন্টিমিটার। তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হলো 52 এটা 6 4 10 আর 3 13, 13টাই দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, 13 দিয়ে কাটো 4। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু হলো 4 ইউনিট বা 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এবার কি বলেছে, ক্ষুদ্রতম বাহুটি। ক্ষুদ্রতম বাহু তোমরা এখানে দেখে বুঝতে পারবে, 3 এর ভ্যালুই হবে ক্ষুদ্রতম, তাহলে 4 দিয়ে গুণ করবো x এর ভ্যালু, তাহলে 3 × 4 হচ্ছে আমাদের কত, 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। যদি বলতে বৃহত্তম বাহুটি কত, তাহলে 6 × 4 করতাম, তাহলে 6 4 6 24 সেন্টিমিটার আসতো। ঠিক আছে, আর মিডিলটার ভ্যালু 4 × 4 করলে 16 ইউনিট আসতো, কারণ এখানে x এর ভ্যালু আমাদের কত আসলো, 4 আসলো। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম দেখো। কি বলেছে, এ এবং বি এর মাসিক গড় আয় হলো 15,050 টাকা। বি এবং সি এর মাসিক গড় আয় বলেছে এখানে 15,350 টাকা। এ এবং সি এর মাসিক গড় আয় 15,200 টাকা। তাহলে এ এর মাসিক আয় কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, আমরা যদি সিম্পল করি, জাস্ট এর কনসেপ্টে কি দেখো, আমরা এ প্লাস বি টোটাল আয় বের করব। এ প্লাস বি এর টোটাল আয় কত হবে, গড় আয় দেওয়া আছে 15,050, তাহলে টোটাল আয় কত হবে, দুজন আছে তাহলে 2 দিয়ে গুণ হবে, 2 × 15,050 টাকা। ঠিক আছে, এবার সেকেন্ড কন্ডিশন দেখো কি আছে, বি প্লাস সি এর টোটাল আয় কত, 2 × এখানেও হবে 15,350। থার্ড কি আছে, এ প্লাস সি এর টোটাল আয় কত, 2 × 15,200। ঠিক আছে, এরপরে আমরা কি করতে পারি, এখানে যোগ করে দিতে পারি। যোগ করলে দেখো কি আসবে, এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, তাহলে এইদিকে যদি যোগ করি তাহলে 2 × a + b + c। আর এইদিকে যদি যোগ করা হয় তাহলে 2 কমন নাও, তাহলে 2 × কমন নিলে এটা এইদিকে যে নাম্বারগুলো থাকে সেগুলো প্লাস করে দাও, প্লাস করে দিয়ে 3 × 45, 45,000, এখানে 500, 600 টাকা আসবে। যোগ করে দেখো 50 আর এখানে 0 3 3 6, তাহলে 45,600 টাকা। ঠিক আছে, এটা গুণ চিহ্ন। ওকে, তাহলে এবার দেখো এখানে 2 দুদিকে কেটে যাচ্ছে, 2 কী হচ্ছে আমাদের 2 দিকে কেটে যাচ্ছে। ঠিক আছে, এখানে সমান চিহ্ন। তাহলে এ প্লাস বি প্লাস সি এর টোটাল ইনকাম হলো 45,600 টাকা। এবার কার ভ্যালু বের করতে বলেছে, এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে এর ভ্যালু আমরা কি করে পাবো, তিনজনেরই ভ্যালু বের করতে পারবো। এবার দেখবো এখানে যে 3টে কন্ডিশন আছে, এর মধ্যে কোনটাতে এ নেই, যেটাতে এ নেই সেটা বাদ দিব, তাহলে আমাদের চলে আসবে। এখানে আমাদের কি আছে, এ প্লাস বি প্লাস সি তিনটেই আছে। তাহলে এখানে দেখবো বি প্লাস সি যেটা, সেটা দেখো এ নাই, তাহলে বি প্লাস সি এর ভ্যালু কত,
টোটাল ভ্যালু কত, এটা গুণ করে দাও। টোটাল ভ্যালু যদি করো তাহলে 15 দুগুণে 30,700, 30,700 টাকা যদি এর থেকে মাইনাস করে দাও তাহলে এর ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে এর ভ্যালু কত আসছে, 45,000 থেকে 30,700 টাকা মাইনাস করে দাও, তাহলে 45,600 আর 30,700 মাইনাস যদি আমরা করে দিই তাহলে এটা কত আসবে, 9 আর এখানে আসবে 4 1 14,900 টাকা। তাহলে এর মান্থলি ইনকাম চলে আসলো আমাদের অপশান নাম্বার ডি, 14,900 টাকা। যদি বলা হতো বি বা সি এর ইনকাম কত সেটাও বের করতে পারতাম। এই এ প্লাস বি প্লাস সি তিনজনের ভ্যালু থেকে যদি এ প্লাস বি বাদ দেই তাহলে আমরা এ প্লাস বি এর বাদ দিলে সি এর ভ্যালু পাবো, আর এ প্লাস সি যদি বাদ দিই তাহলে এখানে বি নেই মানে বি এর ভ্যালু পাবো। তাহলে এইভাবে আমরা তিনজনেরই ইনকাম বের করে নিতে পারবো। বোঝা গেছে? ঠিক আছে, সুন্দর প্রবলেম। ঠিক আছে, কনসেপ্টটা তোমাদের এখানে জাস্ট অ্যাভারেজের সুন্দর একটা কনসেপ্ট ইউজ করা হয়েছে। তো আশা করি তোমাদের বুঝতে পেরেছো। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। রেগুলার এখানে ভিডিও আপডেট তোমরা পেয়ে যাবে, থিওরি ক্লাস হোক প্র্যাকটিস সেট হোক সমস্ত ধরনের ক্লাস পেয়ে যাবে। আর এই পিডিএফগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা জয়েন করে নেবে। ঠিক আছে, ওখানে পিডিএফগুলো পেয়ে যাবে। চলো নেক্সট প্রবলেম কী বলেছে দেখো। একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? এটাও সুন্দর একটা প্রবলেম। ঠিক আছে, এটাতে কি হয় আমি আগেই বলেছিলাম, আমাদের এই ট্রেনের প্রবলেম সংক্রান্ত প্রবলেম আমরা অলরেডি কমপ্লিট করেছি চ্যাপ্টারটা ফুল ডিটেলসে। ঠিক আছে, প্লেলিস্টে পেয়ে যাবে ভিডিওগুলো, তোমরা পারলে দেখতে যদি চাও তাহলে দেখে নিও। এখানে কি হয়, দুটো কন্ডিশন দেওয়া আছে, দুটো আলাদা আলাদা সেতু রয়েছে। ঠিক আছে, একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দুটো কন্ডিশনেই হোক না কেন, দুবার যখন হচ্ছে, একটা 800 মিটার যখন কোনো সেতুকে অতিক্রম করছে তখন সে কী অতিক্রম করছে, 800 মিটার প্লাস ওর নিজের দৈর্ঘ্য আমরা ধরলাম ট্রেনের দৈর্ঘ্য x মিটার। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন যখন ও কী করছে, এটা অতিক্রম করছে 800 মিটার প্লাস x মিটার। ঠিক আছে, আর সেকেন্ড কন্ডিশন কি করছে, ও সেকেন্ড যখন সেতুটা 400 মিটার প্লাস ওখানেও কী হচ্ছে x মিটার রাস্তা অতিক্রম করছে। তাহলে সেকেন্ড সেতু যখন অতিক্রম করছে তখন এত মিটার রাস্তা অতিক্রম করছে, ফার্স্ট সেতু যখন করছে তখন 800 প্লাস x মিটার রাস্তা অতিক্রম করছে। এখন একটা জিনিস হয় যে দুই ক্ষেত্রে ট্রেনের ভেলোসিটি কি কনস্ট্যান্ট, কি স্পিড কনস্ট্যান্ট হয়, স্পিড কী হয় কনস্ট্যান্ট হয়। তাহলে স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম হয়। এই থিওরিটা আমরা এখানে কনসেপ্টটা ইউজ করব। তাহলে এখানে এটা 800 প্লাস এক্স কি ডিস্টেন্স, তাহলে টাইম কত, টাইম বলেছে 100 সেকেন্ড, তাহলে বাই 100 ইকুয়াল টু হয়ে যাবে এটা। তাহলে এখানে কি 400 প্লাস এক্স হলো ডিস্টেন্স বাই টাইম কত 60 সেকেন্ড। এইখান থেকে এই যে ইকুয়েশনটা বানালো এইখানে আমরা কি করব, জাস্ট সলিউশন করে এক্সের ভ্যালু বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, এখানে কেটে দাও, কেটে যাবে, 20 দিয়ে কাটো 3 আর 20 দিয়ে কাটলে এখানে 5, কোনাগুনি গুণ করে দাও, 3 × 24 প্লাস 3x, এখানে 4 × 5 = 20 মানে 2000 প্লাস 5x। যদি সাইড চেঞ্জ করে নাও তাহলে দেখবে 2x ইকুয়াল টু কত আসছে আমাদের 400, 2x = 400। তাহলে x = কত আসবে, তাহলে x = আসছে আমাদের 400/2 মানে 200 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত পেলাম আমরা, 200 মিটার। অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট এবং সুন্দর প্রবলেম, তোমাদের যে কোনো এক্সামে আসার মতো। ঠিক আছে, চলো নেক্সট। এখানে দেখো কি বলেছে, 630টি জিনিস এক্স ওয়াই এবং জেডের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ এবং ওয়াই জেডের থেকে 5 গুণ জিনিস পেল। তাহলে এক্স কতগুলো জিনিস পেয়েছে, এখানে কি বলেছে, এক্স ওয়াই যা পেয়েছে তার 3 গুণ। ঠিক আছে, এবং ওয়াই কী করেছে, জেড যা পেয়েছে তার 5 গুণ, এটা দেওয়া আছে। ঠিক আছে,
তাহলে আমরা কি করব, এক্স ওয়াই এবং জেডকে কম্বাইন করব। আমরা যদি ভালো করে দেখি তাহলে এখানে রেশিও দেওয়া রয়েছে, এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে 3:1, আর এখানে দেখব ওয়াই ইস টু জেড ইকুয়াল টু কত দেওয়া আছে 5:1। রেশিও পেয়ে গেলাম। এই রেশিও দুটোকে যদি কম্বাইন করতে চাই তাহলে কম্বাইন আমরা কি করে করতে পারি, আমি আগে বলেছি এক্স ওয়াই জেড যদি রেশিও কম্বাইন করতে হয় আমরা এইভাবে লিখতে পারবো, এক্সের ভ্যালু কত এক্স ইস টু ওয়াই, তাহলে আছে এখানে 3:1, আর এখানে ওয়াই ইস টু জেডের ভ্যালু আছে 5:1। তাহলে আমাদের যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো থাকছে, এই যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো, এখানে আমরা কি করি, ইমিডিয়েট পাশের নাম্বারটাকে পুট করি। তাহলে এখানে দেখো এর ইমিডিয়েট পাশের নাম্বার কত 1 আছে, তাই এর ইমিডিয়েট পাশের নাম্বার এটা 1, আর এর ইমিডিয়েট পাশের নাম্বার কত 5, ঠিক আছে। তাহলে এবার উপর নিচ গুণ করি, তাহলে 3×5 = 15, এখানে 5 × 1 আর এখানে 1। তাহলে আমরা যদি বলি এক্স ইস টু ওয়াই ইস টু জেড কম্বাইন করার পর কত পেলাম 3×5 এখানে পেলাম 15, ইস টু 5 × 1 হলো 5, ইস টু 1 × 1 হলো 1। তাহলে এই অনুপাতে এরা জিনিসগুলো পাচ্ছে, ঠিক আছে। এবার টোটাল জিনিস দেখো কত 630টি। কি বলেছে, এক্স কতগুলো জিনিস পেয়েছে, এখানে দেখো এক্স পেয়েছে, এক্সের ভ্যালু কত 15, তাহলে এটা ভ্যালু বের করো, তাহলে এক্স কতগুলো পাবে, তাহলে 630টি সংখ্যা টোটাল ভ্যালু, তার মধ্যে এক্স পাচ্ছে 15টা, টোটাল কত 15 + 5 + 1, তাহলে 21 দিয়ে এটা কাটো, তাহলে 3 আসবে 30, তাহলে 15 × 30 গুণ করলে 3 × 45, 450টা। তাহলে এক্স পাচ্ছে আমাদের 450টি। অপশান নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে প্রবলেমটা আমাদের কি করে করলাম, আমরা জাস্ট আলাদা আলাদা এদের রেশিও দেওয়া রয়েছে, এই রেশিওগুলোকে আমরা কি করলাম কম্বাইন করলাম, কম্বাইন এখানে করলাম এইভাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এটা কম্বাইন করে আমরা এক্স ওয়াই জেডের রেশিও পেলাম, সেটার থেকে আমরা এক্সের মানটা বের করলাম, ওয়াইয়ের মানটাও বের করতে পারতাম। ওয়াইয়ের মান হতো 30 × 5 মানে 150টা, আর জেডের মান হতো 30 × 1 মানে 30টা, ঠিক আছে। কম্বাইনটা আরেকবার বলে দিচ্ছি, দেখো এক্স ইস টু ওয়াই, এক্স ওয়াই জেড, এক্স ইস টু ওয়াই ছিল আমাদের কত 3:1, আর ওয়াই ইস টু জেড ছিল আমাদের 5:1। এর কম্বাইন করার জন্য আমাদের এইভাবে আমরা করি, ঠিক আছে। এখানে দেখো এই ঘরটা ফাঁকা থাকলো আর এই ঘরটা ফাঁকা থাকলো, তাহলে আমরা এই ফাঁকা ঘরগুলোতে কী করে নাম্বার বসাই, এর ইমিডিয়েট পাশে, উপর বা নিচ না, পাশেই দেখবো কত আছে, যেটা আসবে সেটাই বসবে এখানে, আর এর ইমিডিয়েট পাশে কত আছে 5, তাহলে এখানে বসলো। এবার উপর নিচ গুণ করে দাও, তাহলে 3×4 = 15, এখানে 5 মানে গুণ করলে 5, আর এখানে 1:1 গুণ করলে 1 × 1 করলে 1, তাহলে এক্স ওয়াই জেডের রেশিও পেলাম, কম্বাইনিং রেশিও 15:5:1, ওটাই আমাদের এখানে লেখা হয়েছে 15:5:1, ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট প্রবলেম। 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটি কাজ সম্পন্ন করতে, তাহলে 6 ঘন্টা করে কাজ করলে 21 জন মহিলার সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে। এটাও আমাদের সুন্দর একটা প্রবলেম। এখানে 3 জন মহিলা 2 জন পুরুষের সঙ্গে সমান, তার মানে এখানে আমাদের দেখা কি দেওয়া আছে, এফিসিয়েন্সি দেওয়া আছে 3 জন মহিলা 2 জন পুরুষের সঙ্গে সমান। তাহলে আমরা যদি এখানে এফিসিয়েন্সি বের করি তাহলে মেন ইস টু ওমেন কত পাবো 3:2 পাবো। তার মানে কি পেলাম, ওমেন যদি একদিনে 2টা কাজ করে সেখানে একটা পুরুষ সেখানে 3টে কাজ করতে পারে, এটা এফিসিয়েন্সি, ঠিক আছে। এটা যেটা পেলাম সেটা হলো ক্ষমতা, এই ক্ষমতাটা আমরা ইউজ করব, ঠিক আছে। এবার দেখো আমাদের থিওরি, আমরা অলরেডি এর আগে থিওরি একটা করলাম যেটা টোটাল ওয়ার্ক ইকুয়াল টু আমাদের কি হয়, আমি অলরেডি বললাম যে আমাদের টোটাল ওয়ার্ক যেটা হয় টোটাল ওয়ার্ক ইকুয়াল টু হলো লোক সংখ্যা, ঠিক আছে, মেন বা ওমেন লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা ইন্টু আওয়ার মিনিট সেকেন্ড যা সব গুণ হবে ইন্টু এফিসিয়েন্সি ক্ষমতা, এটা হয় আমাদের টোটাল ওয়ার্ক, ঠিক আছে। আর ওয়ার্ক যদি সমান হয় তাহলে এটা কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। তাহলে এই থিওরিটাই এখানে বসবে।
এই থিওরিটা আমরা এখানে বসাবো। তাহলে 8 ঘন্টা করে কাজ করছে, 15 জন পুরুষের 21 দিন সময় লাগছে। তাহলে 8 ঘন্টা করে কাজ করছে, 15 জন পুরুষ আছে, 8 ঘন্টা কাজ, 15 জন পুরুষ ইন্টু 21 দিন সময় লাগছে। প্রথমে আছে পুরুষ, তাহলে পুরুষের এফিসিয়েন্সি বা ক্ষমতা কত? 3, তাহলে ইন্টু 3, ঠিক আছে, ইকুয়াল টু টোটাল কাজ ইকুয়াল টু মেয়ের সংখ্যা। মেয়েদের ক্ষেত্রে দেখো কী বলেছে, 6 ঘন্টা করে কাজ করছে, 6 ঘন্টা কাজ করছে, 21 জন মহিলা। তাহলে 21 জন মহিলা কতদিন সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে, ডে। আর মেয়েদের ক্ষমতা দেওয়া আছে, মহিলার ক্ষমতা দেওয়া আছে 2, এখানে 2 দেওয়া আছে, ঠিক আছে, এফিসিয়েন্সি। তাহলে এই যে থিওরিটা পেলাম, এটা আমরা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 2 দিয়ে কাটাকাটি করো, একটা 21 কেটে গেল। এইদিকে দেখো 6 2 12, 6 2 12, আর এখানে 3 8 24, একবারে কেটে হলো 2 দিয়ে। তাহলে ডি ইকুয়াল টু 15 দুগুণে 30 দিন, ঠিক আছে, 30 দিন সময় লাগবে। বোঝা গেল? তাহলে কত দিন সময় লাগবে? 30 দিন সময় লাগবে। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? এই প্রবলেমটাও সুন্দর প্রবলেম ছিল, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ফার্স্ট তোমাদের এই সময় কার্যর ফুল চ্যাপ্টার আমি অলরেডি ক্লাস করিয়েছি, আমার প্লেলিস্টে পেয়ে যাবে। ওখানে গিয়ে তোমরা প্রথমে তোমরা ফুল ডিটেলসে যদি কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, ফার্স্ট ওই কনসেপ্টুয়াল ক্লাসগুলো দেখে নাও, তারপর তোমরা এই কনসেপ্টগুলো সহজে বুঝতে পারবে। আর আমি বলেও দিলাম, আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো যে এটা আমাদের সবসময় কী হয়, ওয়ার্কের থিওরি। আর এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এম ইন্টু ডি ইন্টু এইচ ইন্টু ই বাই ডাব্লু, এটা সবসময় কনস্ট্যান্ট থাকে, এটা সবসময় কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট থাকে বলতে এর ভ্যালুটা আমরা এইভাবেও লিখতে পারি। এর সঙ্গে আরেকটা কন্ডিশন যদি থাকে, এম ইস ড্যাশ ডি ড্যাশ ইন্টু এইচ ড্যাশ ইন্টু ই ড্যাশ বাই ডাব্লু ড্যাশ, এটা সবসময় এই থিওরিটা অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। যদি ওয়ার্ক সেম হয় তাহলে দুই ক্ষেত্রে ডাব্লু সমান হবে, বাকিগুলো চেঞ্জ থাকলে যেটা থাকবে সেটা থাকবে রাখবো, আর বাকিগুলো যেটা নাই সেগুলো সব 1 ধরে নেব, ঠিক আছে। যে কোনো থিওরি বা এই টাইপের কন্ডিশন ওয়াইজ দুটো বা 3টে কন্ডিশন যদি থাকে তাহলে সেই প্রবলেমগুলো আমরা এই থিওরির মাধ্যমে সলভ করতে পারবো, ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট। একজন মানুষ গড়ে 24 কিলোমিটার পার ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিলোমিটার পার ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, তাহলে যাত্রাপথের গড় গতিবেগ কত? গড় গতিবেগ কত হবে? এখানে দেখো ডিস্টেন্স সেম আছে, দুবারের জন্য আমরা ডাইরেক্ট এর থিওরি বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে গড় গতিবেগের আমাদের ফার্স্ট হলো এভারেজ, যে স্পিডের থিওরি কি, স্পিড ইকুয়াল টু কি আমাদের ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে, ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে দেখো আমাদের ডিস্টেন্সটা কি হয়েছে, এখানে ডিস্টেন্স আমাদের দুবার, মানে দুটো ডিস্টেন্স আছে, আমি ধরলাম টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখানে দেখো আমাদের ডিস্টেন্স কিছু পরিমাণ মানে ডি পরিমাণ ডিস্টেন্স গিয়েছে, আবার ডি পরিমাণ ডিস্টেন্স এসেছে, বাই টাইম। টাইম কত? টাইম ক্ষেত্রে দেখো যাওয়ার সময় টাইম কত, যাওয়ার সময় টাইম কত লেগেছে, 24 কিলোমিটার গতিতে গেছে। তাহলে টাইম ইকুয়াল টু আবার কী জানি, টাইম ইকুয়াল টু আবার কি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে প্রথম ডি পরিমাণ স্পিড মানে ডিস্টেন্স গেছে কত, 24 কিলোমিটার গতিতে বাই 24, প্লাস আসার সময় যে টাইমটা সেটা কত, ডি পরিমাণ দূরত্ব এসেছে কত কিলোমিটার বেগে, 30 কিলোমিটার বেগে। এইটাই হলো আমাদের কনসেপ্ট। এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে উপরে দেখো 2D আর নিচে দেখো ডি যদি কমন নেই তাহলে এখানে যোগ করলে আসবে কত, 24 আর 30 যদি যোগ করে দেই, লসাগু যদি করি, আমি জাস্ট এমনি করলাম, তাহলে নিচে এটা গুণ হবে আর উপরে 24 আর 30 প্লাস হয়ে যাবে, অথবা লসাগু করতে পারো, তাহলে 120 আসবে। 24 আর 30 লসাগু 120, তাহলে এটা 5 আর এটা হলো 4। উপর নিচ দেখো ডি আমার কেটে যাচ্ছে, তাহলে ডি আর ডি কেটে গেল, তাহলে এস ইকুয়াল টু কী থাকলো, 2 ইন্টু 120 বাই 5 4 9, 5 4 9, ঠিক আছে। এবার কাটাকাটি করো, কাটাকাটি যদি করা যায় এখানে আমাদের কত আসবে, 3 থাকবে, 3 40,
তাহলে কত 80/30, 80/30 এত কিলোমিটার পার আওয়ার, কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা মিলবে না, এটা হলো তোমাদের অ্যাপ্রক্সিমেশন নিতে হবে, ভাগ করে দাও। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 18, এই 2 20, 318, 6 6 6 চলতেই থাকবে। তাহলে 26.6 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের অ্যাভারেজ ভেলোসিটির কনসেপ্ট। তা তোমরা এই থিওরিটা কাজে লাগিয়ে তোমরা করবে। এটার শর্ট বলে একটা থিওরিও রয়েছে, সেটা হলো এস ইকুয়াল টু 2 ইন্টু দুটো কন্ডিশন যদি হয়, ডিস্টেন্স যদি সেম হয় আর দুটো যদি ভেলোসিটি থাকে তাহলেই এটা হয়। ফার্স্ট ভেলোসিটি স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 প্লাস স্পিড 2। এই থিওরি দিয়েও তোমরা করতে পারো। যদি এটা তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কী আসবে দেখো, আমাদের দুটো স্পিড ছিল 2 ইন্টু 24 ইন্টু 30, 24 ইন্টু 30 বাই 24 প্লাস 30 যদি করি তাহলে আমাদের কত, 2 ইন্টু 24 ইন্টু 30 বাই 54। ওকে, 6 দিয়ে কাটো, 6 নং 54, 6 4 6 24, 9 দিয়ে কাটো 3 আর 9 দিয়ে কাটলে এটা 10, তাহলে 80/30 ওটাই আসছে 80/30। 80/30 মানে 26.6 কিমি পার আওয়ার। ঠিক আছে, তো এটা এই থিওরিটা বা এই শর্ট ট্রিক্সটা হলো তোমাদের দুটো কন্ডিশনের ক্ষেত্রে যখন তোমাদের ডিস্টেন্সটা সেম হবে। বাট তোমরা যদি এই বেসিক থিওরিটা মনে রাখো তাহলে ডিস্টেন্স যদি সেম যদি না হয়, 2/3 অংশ বা 1 অংশ ফ্র্যাকশানে যদি দেওয়া থাকে, তাও তোমরা এই থিওরিটা দিয়ে সহজে করতে পারবে। সেই জন্য তোমাদের এই বেসিক কনসেপ্টটা অবশ্যই মনে রাখতে হবে, এটাই মেন। ঠিক আছে, চলো নেক্সট। একটি নিবন্ধ 123.40 টাকায় বিক্রি করলে যা লাভ হয় তা 108 টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয় তার থেকে 20% বেশি। যদি নিবন্ধনটি 120.75 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভ বা ক্ষতির অংশ কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ওকে, দেখো কী বলেছে, একটি নিবন্ধ 123 টাকা 40 পয়সায় বিক্রি করলে যা লাভ হয় তা 108 টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয় তার থেকে 120% বেশি, 120 না 20% বেশি। তাহলে দুটো আমার এখানে বিক্রয় মূল্য আছে। ঠিক আছে, তাহলে আমি ধরলাম সিপি আমার এখানে, আর একটা বিক্রয় মূল্য আছে এখানে SP1 আর SP2। এখানে দেখো যে SP1টা হলো আমার 123 টাকা 40 পয়সা আর SP2 হলো 108 টাকা। ঠিক আছে, সিপি আমরা জানি না, আমি ধরলাম এক্স। এখন দেখো এখান থেকে যা প্রফিট হচ্ছে আর এখান থেকে যা লস হচ্ছে, এই দুটো রিলেশন দেওয়া আছে। কেমন দেওয়া আছে, 108 টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয় তার থেকে লাভটা কি বলেছে 20% বেশি। 20% যদি বেশি হয়, আমি ধরলাম এখানে ক্ষতি হচ্ছে আমাদের 20% যেহেতু আছে, তাহলে ধরলাম আমার 100 টাকা ক্ষতি হচ্ছে, তার লাভ কত হবে এখানে 120 টাকা। বোঝা গেল? তাহলে এই যে দুজনার মধ্যে ডিফারেন্স, এই ডিফারেন্স আর এই ডিফারেন্সের রেশিও হলো এটা। ঠিক আছে, কাটাকাটি যদি করি তাহলে এখানে কত আসবে 5, এখানে আসবে 6। এটা মানে হলো যে এই টোটাল ডিফারেন্স SP1 আর SP2 এই দুটোর যে ডিফারেন্স, এই টোটাল ডিফারেন্সটা 6:5 অনুপাতে দুজনের মধ্যে ভাগ হবে। ঠিক আছে, টোটাল ডিফারেন্সটা 6:5 অনুপাতে ভাগ হচ্ছে। ঠিক আছে, বুঝা গেল? তো এইটুকুর যা ডিস্টেন্স মানে ধরলাম 6, এইটুকুর যেটা, আর এটা হলো 5। ঠিক আছে, তাহলে SP1 আর SP2 এর মধ্যে ডিফারেন্স কত বের করো। 123 টাকা 40 পয়সা থেকে যদি আমরা মাইনাস করি, 123 টাকা 40 পয়সা থেকে 108 টাকা যদি মাইনাস করি তাহলে আমাদের কত আসছে, 8 থেকে 10, 2 আর এই 23, 13 আর 2 15 টাকা 40 পয়সা। 15 টাকা 40 পয়সা যেটা আছে, 15 টাকা, এই কালারটা বোঝা যাচ্ছে না,
15.40 ডিফারেন্স। এটাকে এই 5:6 অনুপাতে ভাঙাও। 5:6 মানে 5 + 6 কত 11, 11তে ভাগ করে দাও। 11তে যদি ভাগ করে দেই তাহলে আমাদের কত পাচ্ছি 1.4। কাটাকাটি করো, দেখো 1 এখানে 4.4, ঠিক আছে 1.4। 11তে ভাগ করলে পাচ্ছি 1.4। তাহলে আমরা সিপি পাবো। সিপিটা কীভাবে পাবো, যে এক অংশ মানে একের ভ্যালু 1.4, তাহলে 5-এর ভ্যালু এখানে কত, 5-এর ভ্যালু যদি 5 দিয়ে গুণ করে দেই তাহলে এখানে আমরা কত পাচ্ছি, দেখো 5 × 14 = 70, তাহলে 7.0, আর এখানে 6 × 14 = 84, তাহলে 8.4, ঠিক আছে। তাহলে এই সিপি আর এসপি 1-এর মধ্যে ডিফারেন্স হলো 8.4, আর সিপি এবং এসপি 2-এর মধ্যে ডিফারেন্স হলো 7.0। তাহলে সিপি কত, সিপি আমরা এখানে পেয়ে যাব। সিপি হচ্ছে আমাদের যে কোনো একটা থেকে বের করতে পারবো। এসপি 1 থেকে 8.4 মাইনাস করলে সিপি পেয়ে যাব, অথবা এসপি 2-এর সঙ্গে 7 যদি প্লাস করি তাহলেও সিপি পাবো। তাহলে 108, এসপি 2-এর সঙ্গে 7 প্লাস করে দিই +7, তাহলে আমাদের সিপি হচ্ছে 115 টাকা। কস্ট প্রাইস পেয়ে গেলাম 115 টাকা। বোঝা গেছে? এইখানেই কনসেপ্টটা ঢুকে আছে, মেন প্রবলেম এইখানটায়। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো যে আমরা কস্ট প্রাইস যখন পেয়ে গেলাম, যদি তোমরা সিপি 1 থেকে 8.4 মাইনাস করো তাও দেখবে 115ই আসবে। 123 টাকা 40 পয়সা থেকে 8.4 মাইনাস করে দাও, তাও দেখবে তোমাদের 115 টাকাই আসবে। তাহলে সিপি আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে, এসপি, নতুন এসপি হলো 120 টাকা 75 পয়সায় যদি বিক্রি করি, তাহলে এই নিউ এসপিতে বলেছে 120 টাকা 75 পয়সাতে যদি বিক্রি করি তাহলে আমাদের প্রফিট কত, প্রফিট আমরা দেখতে পাচ্ছি 5 টাকা 75 পয়সা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, প্রফিট আমরা পাচ্ছি 5 টাকা 75 পয়সা, ঠিক আছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, 5 টাকা 75 পয়সা বাই সিপি, প্রফিট পার্সেন্টেজ বের করছি। সিপি কত 115 টাকা ইন্টু 100, ঠিক আছে। এটার ভ্যালু যদি আমরা বের করি তাহলে আমরা কত পাবো, কাটাকাটি করো, 100 দিয়ে এটা পয়েন্টটা উঠে যাচ্ছে গোটাই, ঠিক আছে। তাহলে আমরা এটা কী লিখতে পারবো, 575, এটার সাথে 100 গুণ করলে 575 বাই 100, 115। কাটাকাটি করে দাও, 5 দিয়ে কাটো, 5 2 10 23, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 5 25, 23 দিয়ে কাটো 5, ঠিক আছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমরা কত পেলাম, 5%, 5% প্রফিট হচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। খুব সুন্দর প্রবলেম এটা, ঠিক আছে, তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেমটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা ভালো করে আবার শোনো, মানে পিছন থেকে গিয়ে আবার ভিডিওটা রিপিট করে শোনো, আশা করি বুঝতে পারবে। আর প্রফিট লসের আমার যে চ্যাপ্টার আমি কমপ্লিট করেছি, ওখানে এই টাইপের উপর আলাদা করে একটা ভিডিও রয়েছে প্রায় 40 মিনিট কি 1 ঘন্টার। সেই ভিডিওটা তোমরা দেখে নিও, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, তোমরা সহজে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার বেরোলো আমাদের 5%। প্রফিট পেয়ে গেলাম, প্রফিট পার্সেন্ট পেলাম। তাহলে কী করে বের করলাম সেটা হলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যার মোট বৈধ ভোটের 75% ছিল। তাহলে মোট ভোটার সংখ্যা কত সেটা আমাদের এখানে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। আমরা যদি এটা ভাঙিয়ে নিই, বা এক্স ধরেই করতে পারো তোমরা, এক্স টোটাল ভোটার সংখ্যা, তার 75% ভোটাররা তাকে ভোট দিয়েছে, তাহলে টোটাল ভোট ধরলাম আমি এক্স। তার মধ্যে 25% দেয়নি, 75% দিয়েছে। আমরা টেবিলটাকে বানিয়ে নিই। 75% যেটা দিয়েছে সেই 75%কে আবার ভাগ করেছি কি
2% অবৈধ, 2% যদি অবৈধ হয় তাহলে বৈধ ভোট কত, বাকি থাকলো 98%, এটা হলো আমাদের বৈধ ভোট। ঠিক আছে, এই বৈধ ভোটের মধ্যে একজন প্রার্থী এতটি ভোট পেয়েছে যা মোট বৈধ ভোটে 75%। এই বৈধ ভোটের মধ্যে আবার 25% আর 75%-এ ভাগ হয়েছে। ঠিক আছে, এই 75% যে ভোট পেয়েছে তার ভ্যালু দেওয়া আছে আমাদের হলো, এটার ভ্যালু দেওয়া আছে 9261টা। বোঝা গেল? তাহলে আমাদের রাস্তা কি? তো আমাদের এই 75%-এর ভ্যালু আছে 9261টা। ঠিক আছে, তাহলে আমাদের 75 থেকে 98-এ যেতে হবে, 98 থেকে এই 75-এ যেতে হবে, এই 75 থেকে এখানে এক্স বা 100, এই 100-এ যেতে হবে বা এক্সে যেতে হবে, এটা 100-ও ধরতে পারি। ঠিক আছে, তা আমরা এখানে এক্স ধরলাম কারণ আমি এটাকে উপর থেকে নিচে আসছি, নিচ থেকে উপরে গেলে এভাবে ধীরে ধীরে নিচ থেকে উপরে যেতে পারবে, আর উপর থেকে যদি নিচে আসো তাহলে এক্স ধরে করাটাই সুবিধা। উপর থেকে নিচে যদি আসি, উপর থেকে আমরা নিচে যদি আসি তাহলে আমরা এক্স ধরেই করব। ঠিক আছে, তাহলে দেখো এক্স ইন্টু এক্স থেকে কোথায় আসলাম 75%, তাহলে 75/100 ইন্টু 75% কোথায় আসলাম 98-এ, তাহলে 98/100 ইন্টু এই 98 থেকে আসলাম আবার 75-এ, 75/100। এটার ভ্যালু দেওয়া আছে আমাদের কত, 9261টা। তাহলে এক্সের ভ্যালু কত, তাহলে এক্স ইকুয়াল টু কি, বাকি নাম্বারগুলো সব ওই সাইডে যদি নিয়ে যাই তাহলে আমরা একটা কোন ভাগের একটা রিলেশন পাবো। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কত আসবে, 9261 ইন্টু 100গুলো সব উপরে আসবে বাই 75, এখানেও 100 উপরে বাই 98, এখানেও 100 উপরে বাই 75। এই যে নাম্বারটা পেলাম এটা কাটাকাটি করে গুণ ভাগ করে তোমরা যা পাবে সেটা হবে তোমাদের অ্যান্সার। আর এটা হলো আমরা উপর থেকে নিচে আসলাম, আর যদি আমরা নিচ থেকে উপরে যেতাম তাহলে নিচ থেকে উপরে গেলে 9261, প্রথমে নিচে ছিল 70%, তাহলে 70% থেকে উপরে যাচ্ছি, তাহলে 100/75, তারপরে ছিল 98, তাহলে নিচ থেকে উপরে যাচ্ছি মানে 100টা উপরে চলে আসবে আর নিচে হবে 98, তারপর আবার ছিল 75 থেকে 100%-এ যাচ্ছি, তা 100 উপরে বাই 75। ঠিক আছে, এটাই এক্সের ভ্যালু যদি দেখো তাহলে সেটাই আসছে। তাহলে এটা কাটাকাটি করে তোমরা ভ্যালুটা বের করে নাও, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। এটা 25 দিয়ে কাটো, 3 25 75, 4 25 100, 3 4 এখানে 3 3 9, 9 দিয়ে একবারে এটা কেটে দাও, 9কে 9, 0, 9 2 18, 9 9 81। ঠিক আছে, 1029 বেরোচ্ছে, 1029 98 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটো, প্রথমে 7 14, আবার 7 দিয়ে কাটো, এটাকে 7 দিয়ে যদি কাটো তাহলে এটা কত আসবে, 7 1 30 আর 7 28, 4 7 7 49, আবার 7 দিয়ে কাটো, 2 7 দিয়ে কাটলে 21, আর এখানে 2 দিয়ে 4কে কাটো তাহলে 2, তাহলে কত আসলো 4 2 8, 8 তাহলে 21, এক্স ইকুয়াল টু কত, 4 2 8, 8 ইন্টু 21 যদি করি 8, 8 2 16, আর এখানে 100 আছে, তাহলে 16,800। তাহলে টোটাল ভোটারের সংখ্যা আমরা পেয়ে গেলাম 16,800। ঠিক আছে, বোঝা গেছে? এইভাবে প্রবলেমটা করতে হতো। এটাও একটা ইম্পর্টেন্ট টাইপের একটা কোশ্চেন, কারণ এখানে অনেকে ভুল করে ফেলে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম দেখো কি বলেছে। একটি ব্যাগে 1 টাকা 25 পয়সা এবং 50 পয়সা
মুদ্রা 3:4:5 অনুপাতে আছে। যদি ব্যাগে মোট 325 টাকা থাকে তবে 1 টাকার মুদ্রার সংখ্যা কতগুলো আছে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের ডাব্লিউবিপির জন্য বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ডাব্লিউবিপির যতগুলো এক্সাম হয়েছে প্রতিবার এখান থেকে একটা কোশ্চেন থাকে। ঠিক আছে, তাহলে অন্য এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট না সেরকম না, সমস্ত এক্সামের জন্যই ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে দেখো আমাদের কী দেওয়া আছে, মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে মুদ্রার সংখ্যা যদি থাকে, নাম্বার অনুপাত যদি দেওয়া থাকে আমাদের, নাম্বার অনুপাত আমি যদি লিখি যে, ঠিক আছে ভালো করে লিখি এটা, ঠিক আছে। দেখো খুব ইম্পর্টেন্ট প্রবলেম। 1 টাকা, 50 পয়সা, আর 1 টাকা 25 পয়সা, তারপর 50 পয়সা। 25 পয়সা আর 50 পয়সা। ঠিক আছে, প্রথমে নাম্বারের অনুপাত দেখো কি দেওয়া আছে, 3:4:5। এখানে দেওয়া আছে আমাদের কি টাকা, টোটাল কত টাকা, ভ্যালু। তাহলে আমাদের এর ভ্যালু অনুপাত বের করতে হবে। ঠিক আছে, কারণ এখানে কি দেওয়া আছে, টোটাল ভ্যালু। তাহলে ভ্যালুর অনুপাত বের করতে হবে। তাহলে মূল্য, প্রাইস বা ভ্যালু অনুপাত যদি বের করি, তাহলে ভ্যালুর অনুপাত কী করে বেরোবে, দেখো এখানে দেখো যে মূল্য নাম্বার 3 টাকা, 1 টাকার যে মূল্য, 1 টাকার মূল্য টাকাতে 1 টাকায়। ঠিক আছে, তার মানে 1 টাকা কতগুলো পয়সা মিলে 1 টাকা হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, 1 টাকার কয়েন যদি নেই তাহলে একটাই কয়েন হলে 1 টাকা হবে। তাহলে এই নাম্বারকে, এই যে নাম্বারের সংখ্যা, টোটাল নাম্বারকে 1 টাকা বানাতে যতগুলো কয়েন লাগবে সেই কয়েন নাম্বার দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা ভ্যালু অনুপাত পাবো। ঠিক আছে, বোঝা গেছে? দেখো আমি কি বলতে চাইছি, যে 1 টাকার অনুপাত হলো 3 নাম্বারের। তাহলে এই 3 বাই এটাকে ভাগ করবো কত দিয়ে, 1 টাকা কয়েন কতগুলো কয়েনে 1 টাকা হবে, তাহলে 1 টাকার একটা কয়েনে 1 টাকা হবে, সেই জন্য একটা কয়েন লাগবে, সেটার জন্য 1 দিয়ে ভাগ ইস 2। এখানে দেখো 25 পয়সা যে কয়েন সেটা আছে, টোটাল আছে 4টা। এবার দেখো কত দিয়ে ভাগ করব, 1 টাকা হতে গেলে 25 পয়সা টোটাল কতগুলো লাগবে, 4টা 25 পয়সাতে 1 টাকা হয়, তাহলে ওই 1 টাকা বানানোর জন্য যতগুলো 25 পয়সা লাগবে তত দিয়ে ভাগ করব। তাহলে 1 টাকা বানানোর জন্য 4টা 25 পয়সা লাগবে, সেই জন্য এটা 4 দিয়ে ভাগ হবে। আবার এটা দেখো 50 পয়সার নাম্বার হলো 5, এটাকে কত ভাগ করব, 50 পয়সাকে 1 টাকা বানাতে গেলে কতগুলো 50 পয়সা লাগে, 1 টাকা বানানোর জন্য 2টা 50 পয়সা লাগবে, সেই জন্য 2 দিয়ে ভাগ করব। বোঝা গেছে? এটাই ছিল এখানকার মেন কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আমরা নাম্বার থেকে ভ্যালু বের করার জন্য এইভাবে ভাগ করব। আবার যদি ভ্যালু দেওয়া থাকে সেখান থেকে নাম্বার বের করার জন্য এই নাম্বার দিয়ে, এই নাম্বার যে নাম্বারগুলোতে ভাগ করলাম সেই নাম্বারগুলোতে গুণ করতে হবে। বোঝা গেছে? তোমরা মনে রাখো। ঠিক আছে, চলো তাহলে যদি আমরা দেখি কত অনুপাত আসছে, তাহলে এখানে দেখো 4 কেটে যাচ্ছে, এখানে 2 4 কেটে যাচ্ছে, তো 1/1 যদি একবারে গুণ করে দিই তাহলে কত হবে, 6:1:5। এটা হলো অনুপাত। 6:1 হবে না এখানে, সরি, 2 দিয়ে গুণ হচ্ছে না, তাহলে এটা কত হবে, 2 হবে। এটা কত হবে, 2 হবে। 6:2:5 এটা হবে ভ্যালুর অনুপাত। তাহলে 1 টাকার সংখ্যা মানে ভ্যালু যদি 6 টাকা হয়, 25 পয়সার ভ্যালু আছে 2 টাকা, আর 50 পয়সার ভ্যালু আছে 5 টাকা। বোঝা গেছে? তাহলে মোট ভ্যালু এখানে কত, মোট ভ্যালু হলো 325 টাকা। তাহলে কি বলেছে, 1 টাকার সংখ্যা বের করতে বলেছে। তাহলে 1 টাকার ভ্যালু কত আছে, তাহলে 1 টাকার ভ্যালু আছে আমাদের কতগুলো, 325 টাকার মধ্যে 1 টাকার ভ্যালু কতগুলো আছে, 1 টাকার ভ্যালু 6, তাহলে ইন্টু 6 বাই টোটাল নাম্বার কত, 6 2 8 আর 8 8 5 13, তাই তো, 5 2 7 7 আর 6 13, 13 দিয়ে এটা কাটাকাটি করে দাও, 26 আর যাবে না, তাই তো নাকি,
না গেলে ভুল হয়েছে। 13 দুগুণে 26, 4, 5, 6, 66, 326 না 325 আছে, সরি আমি এখানে 326 লিখেছি। কত আছে এটা? 325, তাহলে যাবে। এলে সিলি মিস্টেক হয়ে যায়। তাহলে দেখো 13 দিয়ে কেটে দাও, 13 দুগুণে 26, 5 13 65, ঠিক আছে। তাহলে দেখো 1 টাকার টোটাল 1 টাকার মূল্য কত? 26 ইন্টু মানে 25 ইন্টু 6, 25 ইন্টু 6 যদি করি তাহলে 150 টাকা। 150 টাকা আছে 1 টাকা মিলে, 1 টাকা থেকে 150 টাকা হয়েছে, টোটাল 325 টাকা। ওই 325 টাকা মধ্যে 150 টাকা যেটা, সেই 150 টাকা হয়েছে 1 টাকার কয়েনগুলো মিলে, ঠিক আছে। তাহলে 1 টাকার কয়েনের সংখ্যা কত? 1 টাকার কয়েনের মূল্য 1 টাকাই হয়, সেই জন্য 1 টাকার কয়েনের সংখ্যাও হয়ে যাবে 150 ইন্টু 1 হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে 150টি 1 টাকার কয়েন আছে। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এটাকে যদি আরেকটু ক্রিটিক্যাল করতো, যদি বলতো 25 পয়সার সংখ্যা কত, তাহলে আমরা কি করতাম? 25 পয়সার সংখ্যা কত, তাহলে আমরা যদি বলি, এখানে আমি বের করে দেখাচ্ছি, দেখো 25 পয়সা আর 50 পয়সা দুটো বের করে দেখছি। 25 পয়সার মূল্য কত প্রথমে সেটা দেখব। মূল্য আমাদের কত ছিল এখানে? 325/25 2, হ্যাঁ 325 ইন্টু 2/13, 13 দিয়ে করলে এটা আমাদের কত আসছে? 25 আসে। তাহলে 25 দুগুণে 50, তাহলে এই 50 টাকা যেটা, এই 50 রুপিস যেটা, সেটা 25 পয়সা মিলে হয়েছে। টোটাল অনেকগুলো 25 পয়সা মিলে 50 টাকা বাড়ানো হয়েছে। তাহলে টোটাল 25 পয়সা আছে কতগুলো? তাহলে 1 টাকা বানানোর জন্য 4টা 25 পয়সা লাগে, তাহলে 50 ইন্টু 4, টোটাল 25 পয়সার সংখ্যা হলো 4 5 20, 200টা, ঠিক আছে। 4 5 20, 200টা। একইভাবে যদি বলে 50 পয়সার সংখ্যা কতগুলো আছে, তাহলে আগে কত 50 পয়সার মূল্যটা বের করে নিব, ঠিক আছে। তাহলে 325 ইন্টু 5/13, 13 দিয়ে কাটো 25, 25 ইন্টু 5-এ যদি করি আমরা 5 পয়সা 125 টাকা, 125 টাকা হচ্ছে, ঠিক আছে। 50 পয়সা থেকে 125 টাকা তৈরি করা হয়েছে। তাহলে 125 টাকার মধ্যে কতগুলো 50 পয়সা আছে? তাহলে এর সাথে 2 গুণ হবে, 125 ইন্টু, কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 250। তাহলে 250টা 50 পয়সা কয়েন আছে, আর 200টা 25 পয়সা কয়েন আছে, আর এখানে 150টা 1 টাকার কয়েন আছে। বোঝা গেল? খুবই সুন্দর প্রবলেম এটা তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভিডিওগুলো লাইক করো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। তাহলে আমার চ্যানেলেরও গ্রোথ বাড়বে। আর তার পাশাপাশি তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, রেগুলার এখানে ভিডিও পাবে তোমরা, ঠিক আছে। আর পিডিএফগুলোর জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখানে তোমরা পিডিএফগুলো পাবে, ওগুলো ডাউনলোড করে নিয়ে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম কী বলেছে দেখো। একজন ব্যক্তি 9 টাকা 50 পয়সা কেজি দরে 9 টাকা 50 পয়সা কেজি দরে 35 কেজি চাল কিনে এবং 10 টাকা 50 পয়সা দরে 30 কেজি চাল কিনেছে। তিনি 2 প্রকার চাল মিশ্রিত করেছে। মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত দামে বিক্রি করলে তার 35% লাভ হবে, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে দেখো মিক্সচার করেছে। মিক্সচার যদি করে তাহলে মিক্সচারের প্রাইস প্রথম বের করে নিতে হয়, মিক্সচারের কস্ট প্রাইস বের করে নিতে হবে। তাহলে মিক্সচারের কস্ট প্রাইস আমরা বের করব কী করে? টোটাল প্রাইস কত? 9 টাকা 50 পয়সা করে কিনেছে, কত কেজি কিনেছে? 35 কেজি কিনেছে, প্লাস আবার কিনেছে কত? 10 টাকা 50 পয়সা করে, কত কেজি কিনেছে? 30 কেজি কিনেছে, বাই টোটাল অ্যামাউন্ট, মানে টোটাল কত কেজি কিনেছে? 35 কেজি আর 30 কেজি, এই দিয়ে কিনেছে 35 কেজি প্লাস 30 কেজি, এটা দিয়ে ভাগ করতে হবে টোটাল কত কেজি চাল কিনেছে, সেটা দিয়ে ভাগ করলে টোটাল প্রাইসকে, তাহলে আমরা মিক্সচারের সিপি বা কস্ট প্রাইস পেয়ে যাব। এখানে তোমরা কাটাকাটি যদি করে নিতে পারো, 5 দিয়ে দেখো কমন নেই, কাটা যাবে। 5 দিয়ে কাটবে, এটা 7 থাকবে, ঠিক আছে। 5 দিয়ে কাটবে 6 থাকবে, 5 দিয়ে 6, 5 দিয়ে 7, ঠিক আছে। তাহলে সিপিটা আমরা এখানে পেয়ে যাব, কত আসে দেখো
9 দিয়ে 7 দিয়ে এটা গুণ করে দাও, 5 7 35, 5 3 7 লং 63, 63 আর 3 66, ঠিক আছে। প্লাস এখানে দেখো 6 5 6 30, শূন্য চলে গেল, 3 6 2 60 আর 3 63, বাই 6 6 12 13, এটা থাকলো। এবার যদি যোগ করা হয় তাহলে দেখো কত আসছে, এটা 13 বাই মানে উপরে 6 3 9 .5 9 হচ্ছে 12 বাই 13, ঠিক আছে। এটা হলো সিপি। আর এখানে দেখো আমাকে কি বলেছে, কত দামে বিক্রি করলে 35% লাভ হবে, তাহলে এসপি বের করতে হবে 35% লাভে, ঠিক আছে। আর এখানে দেখো অ্যাপ্রক্সিমেটলি, তাহলে এটা মিলবে না, এটা একটা অ্যাপ্রক্সিমেশন ভ্যালু দিবে, ঠিক আছে। সেই ভ্যালুটা কত আমরা বের করব, তাহলে এসপি কত হবে, এসপি ইকুয়াল টু 129.5, জায়গা হবে না, এসপি হচ্ছে আমাদের 129.5 বাই 13, 35% লাভ মানে 135 বাই 100, ঠিক আছে। এখানে তোমরা কাটাকাটি করো, 5 দিয়ে কাটবে, 5 দিয়ে যদি কাটে, 5 দুগুণে 10, 5 7 35, 5 দুগুণে 10, 20, ওকে। তাহলে আমাদের কত আসছে, এখানে ভুল কোথাও হয়েছে, 5 7 লং 63, 63 আর 6 5 7 35, 66.5 ঠিকই তো আছে, প্লাস 5 10 6 10 60 আর 3 63 বাই 6 12 আর 3 13, ঠিক আছে। চলো নেক্সট পেজে যাই। কি হলে এসপি হচ্ছে তাহলে আমাদের 129.5 ইন্টু 27 বাই 13 ইন্টু 20, 27 বাই 13 ইন্টু 20, ঠিক আছে। এখানে যদি পয়েন্টটা আমরা তুলে দিই তাহলে এখানে একটা 0 মাল্টিপ্লাই হলো, পয়েন্টটা আমি তুলে দিলাম, এই পয়েন্টটা তুলে দিলাম, ঠিক আছে। তাহলে এবার ক দিয়ে কাটবে, আবার 5 দিয়ে কাটো, 4 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 5 25, 5 5 যদি 25 হয়, আর এখানে থাকছে আমাদের 4 5 লং 45, 13 দুগুণে 26, যাচ্ছে না, এটা একটা রাউন্ড ফিগারে ভ্যালু, তোমাদের এটা অ্যাজিউম করে নিতে হবে। তোমরা যদি এটা ডিভাইড করো বা গুণ করে তোমরা ভাগ করে দাও, 4 তেরং 52, গুণ করে নাও, গুণ করলে ভাগ করলে তোমাদের এখানে 12.50, 13.50, 12 আর 13, অপশানগুলো আমরা দেখে নিলাম একবার, এরকম আছে। তাহলে এখানে গুণ যদি করা হয় বা এটা 13 দিয়ে এটাকে অ্যাপ্রক্সিমেট যদি ভাগ করে নাও, দেখো কী আসবে, 13 দিয়ে এটা অ্যাপ্রক্সিমেট যদি ভাগ করে নাও, 13 কে 13, 13 দুগুণে 26, এটাকে আমি যদি 259 আছে তো তাহলে 260 ধরলাম, 260 যদি আমরা ধরি তাহলে এখানে দেখো কত আসবে, 260, 13 26, তাহলে 20 আসবে, প্রায় 20 আসবে, ঠিক আছে, প্রায় 20 আসবে। 20কে যদি আবার 4 দিয়ে কাটি তাহলে 5 আসবে, ঠিক আছে। 5কে আবার 10 দিয়ে কাটলে 2 আসবে, 2কে 27 দিয়ে, 27কে 2 দিয়ে ভাগ করলে
এসপি আসছে আমাদের 13.50 এত টাকা। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রক্সিমেশন ভ্যালুর জন্য এটা এইভাবে করা হলো। এটার থেকে তোমাদের কিছু মাইনাস হবে, কারণ এখানে আমি 1 বেশি ধরেছি। 1 যদি বেশি ধরি সেটাকে যদি মাইনাস করি তাহলে 1/13, 20 আর 10, 200, 2600, হ্যাঁ ওটার ভ্যালু নেগলিজিবল। তার মানে এটাই অ্যান্সার। ঠিক আছে, 13.50 টাকা। ঠিক আছে, অপশান নাম্বার বি হবে এখানে সঠিক অ্যান্সার। তোমরা করে দেখো, এটা প্রবলেমটা একটু হিসাবটা মানে ভাগ মিলছে না, এই জন্য ঝামেলা। বাকি জিনিসটা হলো, মেন জিনিস হলো যে এই টাইপের কোশ্চেন তোমাদের থাকে, তোমাদের আসবে, তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেম। 2055 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে সিম্পল 27 দিয়ে এটাকে ভাগ করে দাও, দেখো ভাগশেষ কত থাকে। ঠিক আছে, 27 দিয়ে যদি এটা ভাগ করো তাহলে 8 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। 7 7 49, 4 9, 4, 7 2 14 আর 4 18। মাইনাস যদি করো তাহলে এখানে 6 8 9 1 0। ঠিক আছে, এখানে আছে 5, 27 3 3 3 5 15, 3 6 18, 5 দিয়ে যাবে, 5 7 35, 6 দিয়েও যেতে পারে, 6 না 27 তো 6 2 12, 6 7 42, 12 তো 15, 6 দিয়ে যাবে। ঠিক আছে, 6 দিয়ে যাবে, তাহলে 6 দিয়ে দাও। 6 7 42, 2 4, 6 2 12, 4 16। তা মাইনাস করলে দেখা যাচ্ছে এখানে 3 ভাগশেষ থাকছে। ঠিক আছে, এবার বলছে যোগ করতে, যদি বলতো কত বিয়োগ করতে হতো তাহলে অ্যান্সার আমাদের চলে আসতো 3। এই 3 হচ্ছে আমাদের অতিরিক্ত থাকছে, তাহলে 3 যদি বিয়োগ করতাম তাহলে 76 দিয়ে মিলে যেত। তাহলে সেক্ষেত্রে বিয়োগ করা যদি বলতো তাহলে আমাদের সাবট্রাক্ট যদি করতে বলতো তাহলে 3 অ্যান্সার হতো। বাট এখানে কি বলেছে, যোগ করতে বলেছে। তাহলে যোগ কত করতে হবে, এটা 3 যদি না হয় এটা 27 হতো তাহলে মিলে যেত। তাহলে 27 থেকে এটা 3 কত যোগ করতে হবে, তাহলে 24। এই 24 যদি এর সঙ্গে যোগ করি তাহলে এই সংখ্যাটা 3 না হয় 27 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হলো আমাদের 24। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অনেকে এইভাবে করে থাকে। তাহলে যোগ যদি করতে হয় তাহলে এটা কী হবে, এর পরের নাম্বারটা মানে এর থেকে বড় নাম্বার হবে। বড় নাম্বার মানে কি 76 জায়গা সেটা ভাগ ফল কত হবে, 77 হয়ে যাবে। তাহলে 77 ইন্টু 27 গুণ করে যে নাম্বারটা পাই সেটার থেকে এই 2055 মাইনাস করে সেটাও দেখবি একই 24ই আসবে। তো ওটা অত বড় আমাদের গুণ করার দরকার নেই, আমরা ডাইরেক্ট এইভাবে করতে পারবো। ঠিক আছে, 27 সঙ্গে 3 মাইনাস করে দিলে যেটা থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। এটাও দেখো খুব সুন্দর একটা প্রবলেম, তোমাদের a কিউব প্লাস b কিউবের থিওরির উপর। কিছু নেই, এটা যদি তোমরা জানো তাহলে তোমরা দেখে বলতে পারবে এটার আনসার 1 হবে। ঠিক আছে, কারণ আমরা কি জানি, a কিউব প্লাস b কিউবের থিওরি কি, a কিউব প্লাস b কিউবের থিওরি হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এখানে যদি ভালো করে দেখো নিচেই দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab, তাহলে এই পার্টটা পুরোটাই কেটে যাচ্ছে। তাহলে আমাদের থাকলো কি a প্লাস b থাকলো, এটার অ্যান্সার হলো a প্লাস b। a কত 0.73 প্লাস 2.27। ঠিক আছে, তাহলে এটা যদি যোগ করে দেই তাহলে তোমরা দেখো 1.00। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, তো আজকে আমরা এখানে 25টা কোশ্চেন অলরেডি কমপ্লিট করলাম। তো আজকের আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, আর ভিডিওগুলো অবশ্যই লাইক করো, তার পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে তোমরা শেয়ার করো। ঠিক আছে, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, পিডিএফগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও রেগুলার ভিডিও আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।